হ্যালো বন্ধুগণ, চলে আসলাম বরাবরের মতো আজকেও একটি লাইভ অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আপনাদের জন্য। আজকের টপিক হচ্ছে স্রষ্টার অস্তিত্ব। তো স্রষ্টার অস্তিত্বের পক্ষে কথা বলবেন আমাদের মারুফ ভাই, সম্মানিত একজন ডিবেটর, আমাদের গেস্ট। এবং স্রষ্টার অস্তিত্বের বিপক্ষে কথা বলবেন আমাদের আরেকজন সম্মানিত ডিবেটর, তিনি হচ্ছেন রনিন দাস। তো আমরা আলোচনা কিভাবে করবো এগুলো আগে থেকে ফিক্সড করে নিয়েছি। তো প্রথমেই আলোচনা করবেন হচ্ছে মারুফ ভাই। প্রথম স্টেজে তিনি সময় পাবেন হচ্ছে 10 মিনিট, আর দ্বিতীয় স্টেজে রনিন সময় পাবে 10 মিনিট। তো প্রথম স্টেজে আমরা আলোচনা না বাড়িয়ে সরাসরি যেহেতু আমাদের অনেক লেট হয়ে গেছে, আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাব। তো আমি মারুফ ভাইকে প্রথমে ফ্লোর দিব স্রষ্টার অস্তিত্বের পক্ষে আপনার অপিনিয়ন, বক্তব্য এবং কিছু রেফারেন্স যদি দেওয়ার থাকে তো আপনি আপনার বক্তব্য দিবেন রেফারেন্স সহিত। আর দ্বিতীয় বক্তব্যে আমরা রনিনের কাছে চলে যাব। এই জন্য প্রথমবার ফ্লোর পাচ্ছেন মারুফ ভাই, আপনাকে সুযোগ করে দেওয়া হচ্ছে এখন। আপনার সময় হচ্ছে 10 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সবাইকে ধন্যবাদ এই ডিবেটের আয়োজন করার জন্য। আহ, আজকের টপিক স্রষ্টার অস্তিত্ব আছে কি নেই। আহ, এটি একটি অত্যন্ত পুরনো ডিবেটের টপিক। বলা যায় শত শত বছর ধরেই হয়তো চলছে এই ডিবেট। আজকে ডিবেটটি করতে হচ্ছে, যদিও প্রশ্নটি আমার কাছে স্বাভাবিক প্রশ্ন নয়। কারণ হচ্ছে, কেউ যদি আমাকে বলে আপনার মনের মারুফ অস্তিত্ব ভাই, আছে, আপনার প্রমাণ করে নেটটা দেখান। একটু সমস্যা দিচ্ছে মনে হয়, আপনার নেটটা একটু কেটে কেটে আসছে। আপনি দেখেন তো একটু বেটার উম, কোনো নেটে যাওয়া যায় কিনা, না একটু ক্লিয়ার করা যায় কিনা। আচ্ছা, এখন কি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ার, এখন ঠিক আছে। শোনা যাচ্ছে? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, শোনা হ্যাঁ, যাচ্ছে, এখন আজকের ক্লিয়ার। ডিবেটের বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের ডিবেটের টপিক হচ্ছে স্রষ্টার অস্তিত্ব আছে কি নেই। এটি একটি পুরনো ডিবেটের টপিক, হয়তো শত শত বছর ধরেই চলছে, বিভিন্ন ব্যক্তির মধ্যে হয়তো হয়েছে। কিন্তু আমার কাছে এই টপিকটি খুব একটা স্বাভাবিক টপিক না। কারণ কিছু জিনিস আছে সেলফ এভিডেন্ট ট্রুথ, যেগুলোকে আমরা সত্য বলে ধরে নিয়ে চলি। আহ, তার তার মধ্যে একটি হচ্ছে স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস। আমাকে যদি এখন বলা হয় আপনার যে মন আছে এটি প্রমাণ করুন, আমাকে কেটে পিস পিস করলেও কোনো মন বের হবে না। কিন্তু আমরা জানি যে এই মানুষের ভেতরে একটা মন আছে। বিশেষ করে আমার স্ত্রী এটা অবশ্যই জানেন। যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যে যেহেতু ডিবেট এসছে, আমাকে এখন এর পক্ষে কিছু বলতে হবে, ইনশাল্লাহ আমি বলবো। আহ, এই কোশ্চেনটা কেন আসলো? কারণ আমরা একটা বিশ্বজগতের মধ্যে আছি, বা যারা মাল্টিভার্সে বিশ্বাস করেন, অনেকগুলো বিশ্বজগতের মধ্যে এটি একটি। কিন্তু বিশ্বজগৎ আছে বলেই কোশ্চেনটা উঠলো যে এটা কোত্থেকে এসছে, এটি কি কোনো স্রষ্টা সৃষ্টি করেছেন কিনা। স্রষ্টা বলতে এটাই আমরা বুঝি যে বিশ্বজগৎটাকে ক্রিয়েট করেছেন কেউ কিনা, নাকি এটার অন্য কোনো এক্সপ্লেনেশন আছে। কোশ্চেনটা হচ্ছে সেখানে। তো আমি স্বাভাবিকভাবে চারটা পসিবল অপশন দেখতে পাচ্ছি, তর্কের খাতিরে অবশ্য। চারটা অপশন, এই চারটা অপশন সম্পর্কে সংক্ষেপে আমি বলবো, আশা করি সবাইকে বোঝাতে পারবো ইনশাল্লাহ। 1 নম্বর অপশন, এই বিশ্বজগৎ উম, হচ্ছে আপনার নাথিং থেকে এসছে, অস্তিত্বহীনতা থেকে অস্তিত্বে চলে এসছে। ইট কেম ফ্রম নাথিং। আহ, আসলে আমার এই ডিবেটে অনেক ইংরেজি শব্দ ব্যবহার হবে, কারণ আমি ঠিক বাংলায় এই ধরনের ডিবেট করে অভ্যস্ত না। তবে চেষ্টা করবো যতটা ক্লিয়ার রাখা যায় কথা। এই ইউনিভার্স বা বিশ্বজগৎ এসছে নাথিং থেকে, এটা হচ্ছে প্রথম অপশন। এখন নাথিং থেকে কি সামথিং আসতে পারে? 0 + 0 + 0 ইকুয়াল টু কত হয়? 0। কখনোই সেটা 1 2 বা 3 বা অন্য কিছু হবে না। 0 থেকে 0ই আসে। হ্যাঁ, বিখ্যাত নাস্তিক প্রফেসর লরেন্স ক্রস একটি বই লিখেছেন, এ ইউনিভার্স ফ্রম নাথিং, যাতে তিনি লিখেছেন যে ইউনিভার্সটি এসছে নাথিং থেকে। কিন্তু সেটা বলতে গিয়ে তিনি নিজেকেই কন্ট্রাডিক্ট করেছেন বা স্ববিরোধিতা করেছেন। বিকজ তিনি তার বইতে উল্লেখ করেছেন যে এই নাথিংটা হচ্ছে আনস্টেবল, এমটি বাট প্রি এক্সিস্টিং স্পেস। অর্থাৎ একটা ফিল্ড আছে, একটা স্পেস আছে, যেটাকে তিনি বলেছেন নাথিং, আবার উনি বলেছেন যে একটা স্পেস আছে। রিসেন্টলি আবিষ্কার হয়েছে তথাকথিত গড পার্টিকল, হিগস বসন, যেটার উপর দিয়ে কোনো কিছু গেলে ম্যাস বা ভর প্রাপ্ত হয়। কিন্তু সেটিও সামথিং, সেটি নাথিং নয়। তো প্রফেসর লরেন্স ক্রস এখানে নিজের নাস্তিকতাবাদকে সমর্থন করতে গিয়ে স্ববিরোধিতা করে ফেলেছেন। বইয়ের টাইটেল দিয়েছেন ইউনিভার্স ফ্রম নাথিং, বাট এক্সপ্লেন করতে গিয়ে উনি সামথিং বলে ফেলেছেন, যে একটা প্রি এক্সিস্টিং স্পেস ছিল। আচ্ছা, যাই হোক,
আসলে নাথিং থেকে নাথিং আসে না, নাথিং থেকে নাথিং আসে, সরি, সামথিং কখনো আসে না, সামথিং নট কাম ফ্রম নাথিং, আমার স্বাভাবিক সেন্স তাই বলে। আচ্ছা, অপশন টু হচ্ছে যে এটা সেলফ ক্রিয়েটেড কিনা, মানে নিজে নিজেকে সৃষ্টি করেছে কিনা। আমি কি আমার নিজে নিজেকে জন্ম দিতে পারতাম, বা আমার পিতা কি নিজে নিজেকে জন্ম দিতে পারতো? দ্য আনসার ইজ নো। কোনো কিছু নিজে নিজেকে সৃষ্টি করতে পারে না, অসম্ভব। এক্সটার্নাল সোর্স লাগেই, যে কোনো কিছু, মহাবিশ্বরও লাগবে। মহাবিশ্ব নিজে নিজেকে সৃষ্টি করেছে এই বিশ্বাস করাটা রেশনাল নয়। আর এটি সংক্ষেপে আমি এটুকুই বললাম। আচ্ছা, থার্ড অপশন, ক্রিয়েটেড দ্য সামথিং এলস দ্যাট ওয়াজ ক্রিয়েটেড। এই মহাবিশ্বটা কি এমন কোনো কিছুর দ্বারা সৃষ্ট যেটা নিজেই একটা সৃষ্ট বস্তু? এই অপশনটাও সমর্থনযোগ্য না। কারণ যদি আমরা বলি মহাবিশ্বকে এমন কোনো কিছু সৃষ্টি করেছে যেটা নিজেই সৃষ্ট, তাহলে কোশ্চেন আসবে তাকে কে সৃষ্টি করেছে, তার আগে কে ছিল, তার আগে কে ছিল, তার আগে কে ছিল, তার আগে কে ছিল, তার আগে কে ছিল। অর্থাৎ আমরা একটা ইনফিনিট রিগ্রেসের মধ্যে পড়ে যাব, যেটা শেষ হবে না। আর আমরা জানি এখন আমার হাতে যদি একটি ভ্যাকসিনকোর ওষুধ এসে পৌঁছায়, ভ্যাকসিনকোর ফ্যাক্টরি তো এটা শুরু হয়েছিল, আমরা কখনোই এটা বলতে পারবো না যে এর আগে অমুকের হাতে ছিল, তার আগে অমুকের হাতে, এবং এভাবে অনাদি অনন্ত ভাবে ব্যাকওয়ার্ড 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 এটা চলছিল, এটি শেষ নেই। তাহলে এই ভ্যাকসিনকোর ওষুধ কখনোই আমার হাতে এসে পৌঁছবে না। অবশ্যই এটার একটা শুরু ছিল। সিমিলারলি মহাবিশ্বের ক্ষেত্রেও অবশ্যই এটার একটা শুরু ছিল, কিন্তু শুরুটা যিনি ঘটিয়েছেন বা যা ঘটিয়েছে, যদি বস্তু হিসেবে আপনি চিন্তা করেন, সেটা অবশ্যই অসৃষ্ট হতে হবে, আদারওয়াইজ ইনফিনিট রিগ্রেসে আমরা পড়ে যাব। আচ্ছা, এখন তাহলে এই থার্ড অপশনটাকে আমরা ক্যান্সেল আউট করতে পারি যে ক্রিয়েটেড কোনো কিছুর দ্বারা এই বিশ্বজগৎ সৃষ্টি হয়নি। ফোর্থ অপশন, বিশ্বজগৎটাকে এমন কেউ সৃষ্টি করেছেন বা এমন কোনো কিছু সৃষ্টি করেছে যেটা নিজে আনক্রিয়েটেড, আনকজড, যেটা অসৃষ্ট, যাকে কেউ সৃষ্টি করেনি। এবং এটি অবশ্যই ইটার্নাল হতে হবে। হয় বিশ্বজগৎ ইটার্নাল, অথবা যিনি সৃষ্টি করেছেন তিনি ইটার্নাল। দুটোর একটাকে ইটার্নাল হতেই হবে যদি ইনফিনিট রিগ্রেস আপনি এড়াতে চান। তো বিশ্বজগৎ সম্বন্ধে বর্তমানে যে অধিকাংশ ভাস্ট মেজরিটি অফ সায়েন্টিস্ট যেটা বলেন যে না, এটি ইটার্নাল নয়, স্টেডি থিওরি যেটা ইউনিভার্সে, ওটা এখন আর প্রচলিত নেই। অলমোস্ট অধিকাংশ, প্রায় সব সায়েন্টিস্টই একমত যে এক্সকিউজ মি, প্রায় সব সায়েন্টিস্টই একমত যে বিশ্বজগতের শুরু ছিল। আমরা জানি যে বিগ ব্যাং থিওরির কথা বলা হয়, এটি 17টি মডেল বা আরো বেশি মডেল থাকতে পারে। এই মডেলগুলোর মধ্যে অধিকাংশ মডেলেই দেখা যায় যে একটা শুরু ছিল। তা সেটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিই, তাহলে এই বিশ্বজগৎটা ইটার্নাল নয়। তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি ইটার্নাল কিনা? হ্যাঁ, মহাবিশ্বটা নির্ভরশীল। যেহেতু মহাবিশ্বের সবকিছু আমরা দেখি একটা জিনিস আরেকটা জিনিসের উপর নির্ভর করে, বিগ ব্যাং যে পয়েন্ট, যে স্টার্ট পয়েন্ট, সেটি যেহেতু মহাবিশ্বের অংশ, এটিও কোনো কিছুর উপর নির্ভরশীল ছিল। কিন্তু প্রফেসর স্টিফেন হকিং এবং প্রফেসর রজার পেনরোজের মতে টাইম এবং স্পেসের কোনো অস্তিত্ব ছিল না এই স্টার্ট পয়েন্ট আসার আগে। তো টাইম এবং স্পেস যদি না থাকে, তাহলে এই স্টার্ট পয়েন্টটা এমন কোনো কিছুর উপর নির্ভরশীল ছিল যেটা তার বাইরে, এই বিন্দুটা স্টার্ট পয়েন্টটার বাইরে। আর বাইরে যদি হয়, টাইম অ্যান্ড স্পেসের বাইরে যদি হয়, অবশ্যই সেটি এই বিন্দু কিংবা বিন্দুর যে বড় আকৃতি মহাবিশ্ব থেকে ভিন্ন ধরনের কিছু, কারণ সেটি মহাবিশ্বের বাইরে, টাইম অ্যান্ড স্পেসের বাইরে। এবং সেটি অবশ্যই অনির্ভরশীল হতে হবে। যদি সেটি নির্ভরশীল হয়, তাহলে আবারও সেই ইনফিনিট রিগ্রেস। সেটি কারোর উপর নির্ভরশীল, তার আগে গেছিল, তার আগে গেছিল, তার আগে গেছিল, এটা রেশনাল হয় না। তাহলে আমাদের এটা স্বাভাবিক কনক্লুশন এটাই যে বিশ্বজগৎ সৃষ্টি করা হয়েছে, যিনি সৃষ্টি করেছেন বা যার দ্বারা এটি সৃষ্ট সেটি ইটার্নাল, অনাদি অনন্ত, অনির্ভরশীল এবং ইনফিনিট। কারণ বিশ্বজগৎটা হচ্ছে ফাইনাইট, এখানে লিমিটেড ফিজিক্যাল ফ্যাকাল্টি আছে, এটি হচ্ছে ফাইনাইট, এবং এটা মানে এক্সিস্ট না করলেও পারতো, এটা কোনো নেসেসারি এক্সিস্টেন্স না। এবং এটির যে আমরা যে কাঠামো বা ডিজাইন দেখি, তাতে আমরা লস অফ ফিজিক্স, লস অফ থার্মোডাইনামিক্স, নিউটনের বিভিন্ন লয়ের আমরা, কিংবা ধরেন আইনস্টাইনের ল অফ রিলেটিভিটি অফ টাইম, বিভিন্ন বিভিন্ন নিয়ম কানুন, ল আমরা দেখতে পাচ্ছি। যেখানে অ্যারেঞ্জমেন্ট থাকে সেখানে অবশ্যই এটার পেছনে এক্সটার্নাল সোর্স থাকে। আর এই এক্সটার্নাল সোর্সটা হতে হবে অনির্ভরশীল, কারণ সেটি যদি নির্ভরশীল হয়ে যায়, ইনফিনিট রিগ্রেসের জালে আমরা আবারও পড়ে যাব।
তো মোটামুটি আমার আর্গুমেন্ট মারুফ ভাই, এটা। আপনার সময় আছে তবে হ্যাঁ, মাত্র 1 মিনিট। মারুফ ভাই, আপনার সময় আছে মাত্র জি, এক এখন মিনিট আমার আমার সম্মানিত প্রতিপক্ষ হয়তো বলবেন যে আহ, মহাবিশ্ব ফাইনাইট, এটার প্রমাণ কি? অনেকগুলো মহাবিশ্ব থাকতে পারে, অনেক অপশন থাকতে পারে। অকামস রেজারের যে থিওরি, সেটি অনুযায়ী সবচেয়ে সিম্পলিস্টিক এক্সপ্লেনেশন হলো যে মহাবিশ্ব একটাই। মাল্টিভার্সের পক্ষে কিছু থিওরি থাকলেও কোনোটাই এখনো প্রমাণিত না। সুতরাং আমরা সিম্পলটাকে যদি ধরে নিই, তাহলে আমার এই আর্গুমেন্টটাকে রেশনাল মনে হচ্ছে। আর যদি মাল্টিভার্স থাকেও, সেটাও হবে ফাইনাইট, কারণ এই ফ্যাকাল্টি গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না। আর অন্য কোনো কিছু যদি থাকে, সেটা এখনো সাউন্ড হয়নি, বেরোয়নি। যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে ধরে নিয়ে যদি আমরা এগোই, তাহলে মানতেই হবে যে স্রষ্টার অস্তিত্ব আছে। সংক্ষেপে আমার বক্তব্য এরকমই। আশা করি আমার প্রতিপক্ষ তার বক্তব্য উপস্থাপন করবেন, ইনশাল্লাহ আমি সেটার জবাব দেব। ধন্যবাদ মারুফ ভাইকে আপনার 10 মিনিট বক্তব্যের জন্য। প্রথমে খুব ভালোভাবে বক্তব্য দিয়েছেন এবং বেশ কিছু পয়েন্ট তুলে ধরেছেন। আমরা অপেক্ষা করব আমাদের প্রতিপক্ষ সম্মানিত ডিবেটর রনিন দাস, তিনি যেন তার বক্তব্যটি এই মুহূর্তে পাচ্ছেন এবং তিনি যেন তার কথার পুঙ্খানুপুঙ্খভাবে জবাব দিতে পারেন। তো আমরা তার মুখ থেকেই শুনবো, রনিন দাসের মুখ থেকে। রনিন দাস, আপনি আপনার প্রথমবার ফ্লোর পাচ্ছেন, 10 মিনিট আপনার সময় শুরু হচ্ছে এখন। ধন্যবাদ। আচ্ছা, আমার কথা কি শোনা যায় মডারেটর সাহেব? জি, আপনার কথা শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, মারুফ ভাইকে ধন্যবাদ তার বক্তব্য দেওয়ার জন্য। এইগুলো অনেক ইজি, অনেক আগের কিছু আর্গুমেন্টস উনি নিয়ে আসছেন, যদিও কোনো আর্গুমেন্ট না, উনি কোনো প্রেমিসই দেন নাই তার আর্গুমেন্টের। সো আমি জানি না এটা আর্গুমেন্ট না কি বলবো। এত ইনফর্মাল ওয়েতে আর্গুমেন্ট দিলে তো হবে না, কিছু প্রেমিস আকারে আর্গুমেন্ট দিতে হবে। তো প্রথম যে তিনি পয়েন্ট বলছেন, ভিউয়ার্সদের ধন্যবাদ লাইভ দেখার জন্য। প্রথম যে পয়েন্ট উনি দিয়েছেন মারুফ ভাই, সেটা হলো স্রষ্টা সেলফ এভিডেন্ট। স্রষ্টা সেলফ এভিডেন্ট এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না, সায়েন্সেও নাই, ফিলোসফিতেও নাই। ফিলোসফিতে কিছু আর্গুমেন্ট আছে, সেই আর্গুমেন্ট গুলো দেন নাই মারুফ ভাই। সো এগুলো নিয়ে আলোচনা করার মানে নাই, বুঝলাম না। প্রেমিস উনি দেন নাই, যেহেতু স্রষ্টা সেলফ এভিডেন্ট, এটা বলতে হলে আগে প্রমাণ দিতে হবে স্রষ্টার এভিডেন্স আছে। দেন হলো তিনি বলছেন বিশ্বজগতের কোন ধরনের বিশ্বজগতের এক্সপ্লেনেশনে গিয়ে তিনি বলছেন আছে কিনা না, অবশ্যই এক্সপ্লেনেশন আছে বিশ্বজগতের। এই জন্য তিনি 4টা পয়েন্ট ট্রেস করছেন। সে পয়েন্ট গুলো হলো, প্রথমটা হলো নাথিং থেকে আসছে কিনা না, এটা আমি মারুফ ভাইয়ের সাথে একমত, নাথিং থেকে আসতে পারে না, আমিও সেটা বিলিভ করি, নাথিং থেকে আসতে পারে না। সেকেন্ড পয়েন্ট তিনি বলছেন সেলফ ক্রিয়েটেড কিনা না, না অবশ্যই না, সেলফ ক্রিয়েটেড হতে পারে না, ন্যাচারালি অবশ্যই ক্রিয়েটেড হতে হবে। থার্ড পয়েন্ট তিনি বলছেন সৃষ্ট কোনো কিছু দিয়ে কি সৃষ্ট না, সৃষ্ট কোনো কিছু দিয়ে সৃষ্ট না। ফোর্থ পয়েন্টের সাথে আমি মারুফ ভাইয়ের সাথে একমত, আনক্রিয়েটেড কোনো কিছু দ্বারা সৃষ্ট কিনা না। ইয়েস, মারুফ ভাইয়ের সাথে আমি কমপ্লিটলি একমত। এখন দেখতে হবে এটার পক্ষে কি কি এভিডেন্স আছে, কি সেই আনক্রিয়েটেড জিনিস ছিল যেটার মাধ্যমে আমাদের বিগ ব্যাং এর মাধ্যমে আমাদের ইউনিভার্সটা আসলো। সেটা হলো, আমরা যদি কিছু মডেল দেখি, সায়েন্সের জগতে যদি কিছু মডেল দেখি, তাহলে আমরা দেখতে পারবো কিছু এভিডেন্স। এবং প্রথম এভিডেন্স, আচ্ছা এভিডেন্স দেওয়ার আগে আমি একটা শন ক্যারল, একজন ফিজিসিস্ট, একজন থিওরিটিক্যাল ফিজিসিস্ট, তার একটা বক্তব্য, তার একটা কোট শুনি আমরা। কোট, তিনি বলতেছেন যে থিজম ইজ নট টেকেন সিরিয়াসলি ইন প্রফেশনাল কসমোলজিক্যাল সার্কেল। তিনি বলছেন যে থিজম, আজকে যে পজিশন ডিফেন্ড করতেছেন মারুফ ভাই এই জায়গায়, থিজম ঈশ্বরের অস্তিত্ব, সেই পজিশনকে কসমোলজিতে, সায়েন্সের জগতে গুরুত্বই দেওয়া হয় না, একদম কমপ্লিটলি হলো সিরিয়াসলি নেওয়াই হয় না। সুতরাং সিরিয়াসলি নেওয়া হয় কোনটাকে, যেই জায়গায় সায়েন্স দিয়ে কোনো কিছু প্রমাণ করা যায়, সাইন্টিফিক মডেল তৈরি করা যায়, সেই জিনিসগুলোকে সিরিয়াসলি নেওয়া হয়। তো সাইন্টিফিক মডেলগুলো যদি আমরা দেখি, তাহলে ফার্স্ট মডেল সেটা হলো কোয়ান্টাম ইটারনিটি থিওরেম, QET। সেটা হলো এই মডেলটা অনুসারে ইউনিভার্স লাস্ট ফরএভার, ইউনিভার্স সব সময় ছিল। সেটা হলো মাল্টিভার্স হতে পারে, ন্যাচারাল কোনো জিনিস হতে পারে, যে কোনো ধরনের জিনিস হতে, আমাদের বিগ ব্যাং নাথিং থেকে আসে না এটা বলতেছে তারা, কিন্তু আমাদের ইউনিভার্স যে ম্যাটার থেকে আসছে, আর ওই ম্যাটারটা যে সবসময় ছিল, এটা কোয়ান্টাম ইটারনিটি থিওরেম দ্বারা প্রমাণিত, মডেল দ্বারা প্রমাণিত। এখন সাইন্টিফিক মডেল যদি উনি না মানেন, তাহলে তো অন্য বিষয়ে যেতে হবে আর কি। সেকেন্ড মডেল যেটা দিব আমি, সেটা হলো অ্যান্থনি এগুইয়ার এবং স্টিফেন গ্রেটন মডেল। এটা কোন, আচ্ছা QET, এই যে কোয়ান্টাম ইটারনিটি মডেল, এটার সাথে যদি দ্বিমত পোষণ করেন আমাদের মারুফ ভাই, যিনি থিজম ডিফেন্ড করতেছেন, যেটার কোনো সিরিয়াসলি ন্যায় হয় না সাইন্টিফিক কমিউনিটিতে, এই মডেলে কি কি সমস্যা আছে সেটা তার তুলে ধরতে হবে। যদি তার এই মডেলকে তিনি বলেন না, এই মডেল দ্বারা প্রমাণিত হয় না কোনো কিছু, তাহলে এই সমস্যা কি সেটা তুলে ধরতে হবে, নাহলে এইটা বলতে পারবেন না তিনি। সেকেন্ড মডেল যেটা দিব, সেটা হলো অ্যান্থনি এগুইয়ার এবং স্টিফেন গ্রেটনের মডেল। সেটা এটা হলো এই মডেল অনুসারে ইউনিভার্স হলো ইটার্নাল। সুতরাং এই মডেল অনুসারে এই মডেলে কি কি সমস্যা সেটা তার তুলে ধরতে হবে। সমস্যা যদি তুলে ধরতে না পারেন তিনি, তাহলে তিনি বলতে পারেন না এই মডেল মানবেন না, বা এই মডেল মানা যাবে না। থার্ড মডেল যেটা আমি দিব, সেটা হলো মাল্টিভার্সের কথা একটু উল্লেখ করছেন যদিও আমাদের মারুফ ভাই, কিন্তু মাল্টিভার্স সম্পর্কে তিনি কতটুকু জানেন আমি শিওর না।
মাল্টিভার্স সম্পর্কে সেটা হলো যে প্রথম যেটা রিসার্চ পেপার আমি দিচ্ছি সেটার নাম হলো দ্য মাল্টিভার্স ইন্টারপ্রিটেশন অফ কোয়ান্টাম মেকানিক্স। আমরা কোয়ান্টাম মেকানিক্স তো আছে, সেটা মাটুব ভাই অবশ্যই জানেন, এবং কোয়ান্টাম মেকানিক্স থেকে আমরা যে প্রেডিকশন গুলো মেক করি সেটার জন্য মাল্টিভার্স অত্যন্ত নেসেসারি একটা জিনিস। মাল্টিভার্সকে মানতেই হবে, আর মাল্টিভার্স কিন্তু বাই ডেফিনেশন ইটার্নাল। মারুফ ভাই কিন্তু তার লাস্ট পয়েন্টে বলছে এমন কিছু থাকতে হবে যেটা হলো ইটার্নাল। তিনি বলতেছেন গডকে ইটার্নাল, কিন্তু গডের পক্ষে কোনো প্রমাণ নাই। আমি বলতেছি নেচার হলো ইটার্নাল, কিন্তু নেচারের পক্ষে আমার কাছে এভিডেন্স আমি শো করতেছি, সেটা হলো সাইন্টিফিক মডেল। এই যে মাল্টিভার্স ইন্টারপ্রিটেশন অফ কোয়ান্টাম মেকানিক্স, এই রিসার্চ পেপার লিখছেন হলো রাফায়েল বোসো এবং লিওনার্ড সাসকিন্ড। এই দুজন মিলে এটা লিখছেন। তাদের মতটা শুনে তারা বলতেছে যে মাল্টিভার্স ইজ নেসেসারি to give exact operational meaning to probabilistic predictions from quantum mechanics. কোয়ান্টাম মেকানিক্স থেকে আমরা সাইন্টিফিক জগতে যে যে প্রেডিকশন গুলো মেক করি সেটার জন্য মাল্টিভার্সকে নেসেসারি ধরেই নিতে হবে। তারা কিন্তু গডকে নেসেসারি ধরে নিচ্ছে না, তারা মাল্টিভার্সকে নেসেসারি ধরে নিচ্ছে। আর মাল্টিভার্স হলো ইটার্নাল একটা প্রসেস, সেটা অবশ্যই মারুফ ভাই জানতে পারেন, জানার কথা, যেহেতু তিনি সায়েন্স নিয়ে আশা করি একটু হলেও জানেন। সেকেন্ড অফ অল, লাস্ট যে থিওরেম আমি দিব সেটা হলো ফিজিক্যাল থিওরিজ ইটার্নাল ইনফ্লেশন এন্ড কোয়ান্টাম ইউনিভার্স। এই থিওরি লিখছে ইয়াসুরি নামুরা। তার মডেল অনুসারে যে মাল্টিভার্সের পক্ষে আগে যে মাল্টিভার্স থিওরি গুলো দেওয়া হতো, সেই মাল্টিভার্স থিওরি গুলোতে অনেক প্রবলেম হতো। কেউ বলতো বলসম্যান ব্রেন প্রবলেম আছে, কেউ বলতো ইয়াং গোলস প্যারাডক্স প্রবলেম আছে। আচ্ছা এই মডেল রনিন ভাই রনিন দাস আপনাকে একটু থামাচ্ছি। সেটা হচ্ছে যে আপনি যেগুলো বলছেন তাতে তো আমাদের মনে হয় আমরা তো গেস্ট যে শামস মারুফ ভাই উনি তো নাই, উনি তো যেগুলো শুনছেন না, তাহলে যদি না শুনেন তাহলে তো এটার রিভিউটাল করতে পারবেন না। তার চেয়ে বরং একটু আমরা অপেক্ষা করি, দেখি যে মারুফ ভাই আসে কিনা। আমি তো মনে করছিলাম উনি মেবি ব্যাকস্টেজ আছেন, সরি। আর না, আরো একটি কথা হচ্ছে যে মারুফ ভাই সম্ভবত কথাগুলো শুনতে পাচ্ছে না ভালো করে, ঠিক আছে? তো আমরা একটু অপেক্ষা করি। আর আপনি কথাগুলো কথা ঠিক আছে, কিন্তু হচ্ছে কথার স্পিডটা সামান্য একটু যদি কমিয়ে বুঝায় বলা যাইতো তাহলে দর্শকদের জন্য ভালো হতো, মারুফ ভাইয়ের জন্য ভালো হতো, ঠিক আছে? তো আমরা অবশ্যই 2-1 মিনিট অপেক্ষা করব, দেখি মারুফ ভাই চলে আসেন কিনা। হয়তো বা উনি ক্রমে হয়তো ব্যাক স্টেজে চলে গেছেন, আমরা আশা করতেছি তিনি আবার চলে আসবেন। আমার কথা কি বুঝা গেছে যিশু ভাই? আমার কথা কি বুঝা গেছে না বুঝা নাই? কথা বোঝা গেছে, কিন্তু কথার স্পিডটা একটু বেশি ছিল। হ্যাঁ, মাঝে মাঝে দুই একটা কথা আমি যেহেতু আগে থেকেই শুনি, আমি হয়তোবা বুঝতে পারছি। তো যারা হয়তোবা শুনে নাই কথাগুলো, তারা হয়তোবা ব্যাপারটা নাও বুঝতে পারে। একটু মানে স্পিডটা সামান্য একটু কমালেই হবে। এছাড়া কথা ক্লিয়ার শোনা আচ্ছা, ঠিক গেছে আছে। মোটামুটি ভাবে। হ্যাঁ, কথা ক্লিয়ার শোনা গেছে, কথা নিয়ে কোনো সমস্যা নেই। আমার ভাই সম্ভবত ভুল করে ব্যাকে চাপ দিয়ে সম্ভবত ব্যাক স্টেজে চলে গেছেন। তাকে কন্ট্যাক্ট করে আমরা চেষ্টা করতেছি তাকে কন্ট্যাক্ট করে আবার আনার জন্য। আমরা অবশ্যই একটু অপেক্ষা করবো। আর মারুফ ভাইয়ের যে ব্যাপারটা হচ্ছে উনি একটু এই টেকনিক্যাল ব্যাপারগুলো একটু কম বুঝেন। আর তার মাঝখানে দর্শকদের উদ্দেশ্যে আরো একটি কথা জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের আজকের এই লাইভ শোটা মোটামুটি ভাবে অনেকটাই কষ্ট করে অ্যারেঞ্জ করতে হয়েছে, কারণ আজকে আপনারা সবাই জানেন, বাকি যারা জানেন না তারা শুনে রাখেন। সেটা হচ্ছে যে বাংলাদেশের এরিয়া থেকে মোটামুটি এই স্টিমিয়ার্ট যে ওয়েবটা আছে, যে ওয়েবসাইটটা আছে, এই সাইটটাকে করা হয়েছে, ব্লক করে দেওয়া হয়েছে, এখানে ঢোকা যাচ্ছে না। তো দেখা যাচ্ছে আপনারা হয়তো বা জেনে গেছেন অনেকেই। চেষ্টা করেছি অনেকবার ঢোকার জন্য, তো পরবর্তীতে ঢুকতে পারছিলাম না। তো এই কারণে আমরা এখানে অনেকেই দেশেও কেউ আছেন, তো তারা হচ্ছে দেশের বাইরে যারা আছেন তারা ঢুকতে পারতেছিলেন, কিন্তু যারা দেশে আছেন তারা ছিলেন না, যার কারণে সবাইকে ভিপিএন অ্যারেঞ্জ করে তারপরে ঢুকতে হয়েছে। তো এই জন্য আমাদের আধা ঘন্টা লেট হয়েছে। আমার লাইভটি করার কথা ছিল 10:30। আমাদের এই অ্যারেঞ্জমেন্ট গুলো করতে সময় লেগে গিয়েছিল, যার কারণে আমরা 11টা থেকে শুরু করেছি। এই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের অ্যাভেঞ্জার টিম পুরোপুরি চেষ্টা করেছিল, আমরা মোটামুটি প্রায় অনেকক্ষণ চেষ্টা করেছিলাম, আমরা পেরেছিলাম। কিন্তু মারুফ ভাই উনি এই টেকনিক্যাল বিষয়গুলো যেহেতু একটু কম বুঝেন, সো ওনার একজন কলিগ ছিল, তাকে একটু বুঝাই দিতে সময় লাগছে, এই কারণে আমাদের একটু লেট হয়েছে। তো মারুফ ভাইয়ের জন্য আমরা এখন পর্যন্ত অপেক্ষা করতেছি। আশা করি মারুফ ভাই খুব রিসেন্টলি চলে আসবে। রনিন দাস, আপনাকে যেটা বলবো যে আপনার সময় যেটা বাকি ছিল সেটা হচ্ছে যে আপনাকে যেহেতু থামায় দেওয়া হয়েছে, পরবর্তীতে আপনার পুরোপুরি সময় আপনি পেয়ে যাবেন, এটা নিয়ে টেনশন করবেন না। আপনি কথাই বলেছিলেন মাত্র 3-4 মিনিট। আর আরেকটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে রনিন দাস, আপনাকেও বলছি এবং আমাদের সম্মানিত ডিবেটর যদি মারুফ ভাই চলে আসেন তাহলে তাকেও বলবো
সেটা হচ্ছে যে যেহেতু মারুফ ভাই প্রেমিসিস দেন নাই, একটু so একটু আমরা আশা একটু করব। মডারেটর সাহেব একটু যিশু, সেটা হচ্ছে যে মারুফ ভাইয়ের যে কোনো একটা কারণে হোক উনি সম্ভবত অ্যাক্সেস করতে পারছে না। আপনারা একটু কথা বলুন, আমি একটু তার সাথে কথা বলে এটা আমি মেক শিওর করি যে সে কিভাবে আসতে পারবে। হ্যাঁ যিশু ভাই, আপনারা হ্যাঁ একটু আমি কথা আমি বলতে থাকুন, আমি 5 মিনিটে ওনাকে নিয়ে আসার ব্যবস্থা করছি। ওকে, আমরা চালিয়ে যাচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ রোহিন দাস, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যেহেতু আজকের লাইভটি মানে আজকের লাইভের যে টপিক, এটা কিন্তু মোটামুটি বহুল আলোচিত একটি টপিক, এবং এই টপিক নিয়ে মোটামুটি অনেক জনের সাথে অনেক ধরনের আলোচনা হয়েছে। তো দর্শকরাও যেটা এক্সপেক্ট করতেছে, আমিও যেটা এক্সপেক্ট করতেছি, সেটা হচ্ছে যে আমরা যাচ্ছি ভিন্ন একটি অ্যাঙ্গেল থেকে একটি আলোচনা উপহার পাওয়ার জন্য, ঠিক আছে, আপনাদের কাছ থেকে। তো আমরা অবশ্যই চেষ্টা করব, আপনার প্রতি অনুরোধ থাকবে, এবং আমাদের আমার ভাইয়ের প্রতিও রিকোয়েস্ট থাকবে, সে আসলে তাকেও জানিয়ে দিব যে আপনাদের মাধ্যমে আহ, যে বিষয়গুলো সচরাচর অন্য যেভাবে অন্য কেউ উপস্থাপন করে নাই, যে বিষয়গুলো স্রষ্টার অস্তিত্ব এবং অনস্তিত্ব, তো সেই বিষয়গুলো আমরা চেষ্টা করব আপনারা একটু ভিন্ন ভাবে উপস্থাপন করবেন, এবং অবশ্যই সহজ সরল ভাবে এবং যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে, যেন দর্শকরাও সহজ সরল ভাবে বুঝতে পারে। এবং পরবর্তীতে দর্শক যারা আছেন, আপনাদের জন্য বলে রাখি, আপনাদের জন্য যদি কোনো স্পেশাল প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই লাইভের শেষে অর্থাৎ কনক্লুশনের শেষে আপনাদের মাঝখান থেকে কিছু কোশ্চেন নেওয়া হবে। যদি ভ্যালুয়েবল কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই আপনাদের কাছ থেকে কোশ্চেন নেওয়া হবে, এবং সেই কোশ্চেনের অ্যান্সার আমাদের দুইজন সম্মানিত ডিবেটর আছেন, রনিন দাস এবং মারুফ ভাই, অবশ্যই তারা দুইজন আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, যথাযথ চেষ্টা করবে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা যারা লাইভটি শুনছেন, অবশ্যই আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেনগুলো নিচে লিখবেন, এবং সেই কোশ্চেনগুলো স্ক্রিনে শো করানো হবে, যে কোশ্চেনগুলো ভ্যালুয়েবল। আচ্ছা, আমি কি আবার মারুফ ভাই আসলে কি আমি কি আবার প্রথম থেকে শুরু করবো না? আমি তো কোন জায়গায় ছিলাম আমি প্রথম নিজে থেকে জানি না। বলতে মারুফ ভাই আপনার প্রথম কথাটুকু শুনেছিল, তারপরের কথাগুলো শুনেনি। তো যেহেতু মারুফ ভাই শুনেনি, তো মারুফ ভাই যদি চাই অবশ্যই আপনি আবার প্রথম থেকে শুরু করতে পারেন। আর আমি যতদূর দেখলাম যে মারুফ ভাই প্রথম কথাটুকু শুনেছিল, অর্থাৎ প্রথম 2 মিনিট যে আপনি আলোচনা করেছেন, যে বক্তব্যটা দিয়েছেন, সেটা মারুফ ভাই শুনেছিল। আর তারপরে তিনি হঠাৎ করেই চলে গিয়েছেন, হয়তোবা কোনো একটা টেকনিক্যাল প্রবলেমের কারণে তিনি চলে গিয়েছেন। আমরা আবার তাকে চেষ্টা করছি ফিরিয়ে আনার জন্য, যথাসময়ে তাকে ফিরিয়ে আনা হবে। এবং সে ফিরিয়ে আনার পরে সে যদি আপনার কোন কথাটুকু শুনেছিল, সে লাস্ট কোন কথাটুকু পর্যন্ত শুনেছিল, সেখান থেকে আপনাকে আবার স্টার্ট করতে বলবো। আর তিনি যদি বলেন যে না, ব্যাপারটা আবার পুরোপুরি প্রথম থেকে শুরু করা হোক, তাহলে আপনাকে বলবো আবার প্রথম থেকে শুরু করার জন্য। আর বলে রাখা ভালো যে এই স্রষ্টার অস্তিত্ব এবং অনস্তিত্ব বিষয়টি খুবই ক্রিটিক্যাল, কারণ এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে অবশ্যই হিউজ পরিমাণ লেখাপড়া করতে হয়, এবং অনেক রিসার্চ পেপার এবং অনেক বিষয় সম্পর্কেই জ্ঞান থাকা লাগে। আমরা চেষ্টা করব যে এই বিষয়গুলো দর্শকদের মাঝে, যদিও এগুলো খুবই ডিফিকাল্ট, এগুলো বোঝাটাও মোটামুটি ভাবে ডিফিকাল্ট, সবার নলেজে এই বিষয়গুলো ঢুকেও না, বা সবাই বুঝতেও পারে না। তো এই জন্য ডিবেটরদের কাছে আমাদের থাকবে, রিকোয়েস্ট থাকবে, যেহেতু এই বিষয়গুলো নিয়ে ম্যাক্সিমাম সময় ভ্যালিড আলোচনা যেগুলো হয়, সেগুলো বাংলা ভাষাভাষীরা সচরাচর করে থাকে না। তো আমরা চেষ্টা করব যে বাংলা ভাষায় খুব চমৎকার একটি লাইভ উপহার দেওয়ার জন্য, যেগুলো ইনফরমেটিভ হবে, ঠিক আছে, এবং জনগণ সহজে আচ্ছা, যেন আমি বুঝতে পারে। ইউসুফ ভাই, আমি কিন্তু একটা হ্যাঁ প্রশ্নের উত্তর দিব যারা লাইভে কমেন্ট করছেন। হ্যাঁ, চাইলে দিতে পারেন, যদি আপনার এই মুহূর্তে যদি সময় থাকে, আপনি চাইলে দিতে পারেন। আচ্ছা, এই জায়গায় তাসফি মাহমুদ সিয়াম নামে একজন, হয়তোবা তিনি মুসলিম হতে পারেন, তিনি বলছেন প্রকৃতির সুন্দর অবস্থানই স্রষ্টার অস্তিত্বের প্রমাণ। প্রথমে আপনাকে ডিফাইন করতে হবে স্রষ্টা জিনিসটা কি। এটা কি কনসাস কোনো কিছু, না নেচারকে আপনি স্রষ্টা হিসেবে মেনে নিচ্ছেন? আপনি যদি মনে করেন কনসাস বা চিন্তাশীল কেউ সৃষ্টি করছে প্রকৃতিকে, তাহলে আপনার কনসেপ্ট কমপ্লিটলি মিস্টেকেন, মানে এটা কমপ্লিটলি ভুল একটা কনসেপ্ট। কারণ হলো এই যে আমি মডেলগুলোর কথা উল্লেখ করছি, এই জায়গায় সব জায়গায় বলতেছে নেচার হলো আলটিমেট ছিল, মাল্টিভার্সের মাধ্যমে নেচারকে প্রমাণ করা যায়, কোয়ান্টাম ইটার্নিটি থিওরেম দ্বারা মানে নেচারকে প্রমাণ করা যায়। তাছাড়া আমি প্রথমে যে ক্লোড দিছিলাম, যে শন ক্যারল একজন ফিজিসিস্ট, তিনি নিজেই বলতেছেন যে থিজম, যে আপনাদের যে কনসেপ্ট গড কনসেপ্ট, যে গড একজন চিন্তাশীল একজন সত্তা, এই ধরনের কনসেপ্টের কোনো দামই নেই সাইন্টিস্টদের কাছে, তারা এগুলোকে গুরুত্বই দেয় না। কারণ স্রষ্টাকে, এই ধরনের স্রষ্টাকে মেনে নিলে কোনো প্রেডিকশন করা যায় না। যে প্রেডিকশন কাকে বলে, স্রষ্টা যদি থাকে তাহলে আমি এই জিনিসগুলো ইউনিভার্সে দেখতে পাবো, এটাকে বলা হয় প্রেডিকশন, এটাকে বলা হয় সাইন্টিফিক প্রেডিকশন। কিন্তু আমরা যদি মাল্টিভার্সকে মেনে নেই, তাহলে মাল্টিভার্সকে মেনে নিলে আমরা সঠিক প্রেডিকশন করতে পারি। যেমন ডেনসিটি অফ ডার্ক ম্যাটার, এটা হলো সাইন্টিফিক প্রেডিকশন। এই প্রেডিকশন জীবনেও
আল্লাহ দ্বারা মেক করা যাবে না, আল্লাহকে ধরে নিলে এই প্রেডিকশন মেক করা যাবে না। আপনি বলেন তো আল্লাহকে ধরে নিলে আমি স্রষ্টা, ডেনসিটি অফ ডার্ক ম্যাটার বলেন আপনি কত হবে, আপনি বলতে পারবেন না। কিন্তু মাল্টিভার্সকে মেনে নিলে এই প্রেডিকশনটা করা যাবে, কত হবে। সুতরাং মাল্টিভার্স হলো ইটার্নাল, মাল্টিভার্স হলো আলটিমেট, স্রষ্টা না, আল্লাহ না। তারপরের প্রশ্ন হলো ফিজিক্স কখনোই বলে নাথিং থেকে, ফিজিক্স কখনোই বলে নেই নাথিং থেকে সামথিং পসিবল। হ্যাঁ, এটার সাথে আমি একমত অনুপমা বিরকলিনের সাথে। তারা বলতেছে নেচারই ছিল আলটিমেট। তারপর হলো আরেকজন প্রশ্ন করছে স্রষ্টা আছে সেটা আমাকে স্বপ্নের মাধ্যমে প্রমাণ দিয়েছে, সেটা নাস্তিকদের কিভাবে প্রমাণ করব। হ্যাঁ, আপনি এটা নিয়ে ডিবেট করতে পারেন যে কোনো সময়, আপনারা আর্গুমেন্ট তুলে ধরবেন। আপনি আপনার লরেন্স এমন বোকামি করেছে, আপনার লরেন্স কি করছে সেটা লরেন্সের পেপার আমাকে শো করতে হবে, তারপর বলতে পারবো লরেন্স কি করছে। আপনি পেপার নিয়ে আসেন, যান সাইন্টিফিক পেপার। কারণ হলো অনেকেই সাধারণত সাইন্টিফিক পেপার না বুঝে উল্টাপাল্টা কমেন্ট করে, সেটা সাধারণত অনেক ইন্টারন্যাশনাল ডিবেটে আমরা দেখছি। সাইন্টিফিক যারা পেপার লিখছে, সাইন্টিফিক পেপার গুলো লিখছে, তাদের কমেন্ট গুলো না বুঝে অনেকে এগুলো ডিবেটে তুলে ধরে, যেগুলো অত্যন্ত হাস্যকর হয়ে যায় অনেক সময়। তাসমিম মাহমুদ সিয়াম আরেকটা কমেন্ট করছে যে লরেন্স তাইলে ভুল করছে, স্বীকার করুন। এটাও রিসার্চ পেপার না আনলে তো আমি বলতে পারবো না কোন জায়গায় ভুল করছে। রনিত দাস, আপনার সাথে কথা বলতে চাই, কিভাবে সম্ভব? রনিত রে আপনি অন্যদিন আমাদের লাইভে এড হইয়েন, আপনার সাথে আলোচনা করা যাবে, সমস্যা না। তারপর অনুপমা আবির করলেন আবার প্রশ্ন করছে মারুফ ভাই খুব ইজিলি প্রুভ করবেন এই চারটা দিয়ে, এই চারটা দিয়ে কিছুই প্রুভ করতে পারেন নাই তিনি, তার কোনো আর্গুমেন্টই নেই, প্রেমিসই দেন নাই, কি প্রুভ করবেন? প্রুভ করতে হলে প্রেমিস লাগে। আচ্ছা, সেকেন্ড অফ অল আবার আর কি প্রশ্ন করছে, নাথিং থেকে সামথিং হতে পারে না, গড কি সামথিং নাকি নাথিং? গড সামথিং, গডকে তারা ইটার্নাল বলতেছে, আমি বুঝতে পারছি লজিক, আপনি একটু এই জায়গায় বুঝতে পারেন নাই। গড কি নাথিং থেকে হয়েছে, গড কি নাথিং থেকে হয়েছে এটা বলা যায় না, কারণ গড যেহেতু ইটার্নাল তারা ধরতেছে, তাহলে গডকে কে সৃষ্টি করলে এই প্রশ্নের কোনো গুরুত্ব নাই। আমাদেরকে বের করতে হবে কোনটা ইটার্নাল, মানে সবসময় কোন জিনিসটা ছিল। সেটার পক্ষে আমরা যে এভিডেন্স গুলো দেখি সবগুলো হলো ন্যাচারাল জিনিসগুলো ইটার্নাল ছিল, কোনো সুপার ন্যাচারাল জিনিস যেমন গড, একটা কনসাসনেস, একটা চিন্তাশীল সত্তা, টাইম স্পেসের বাইরে এই ধরনের কোনো কনসেপ্টের কোনো প্রমাণ পাওয়া যায় নাই, তবে নেচার ছিল এটা প্রমাণ পাওয়া গেছে। তাসমিম মাহমুদ সিয়াম আবার আমারে গালাগালি করতেছেন, এরা কারা বুঝলাম না। আচ্ছা আচ্ছা, যিশু আমার কথা শোনা যায় না, নেটওয়ার্ক সমস্যা করতেছে। না না, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, কেউ গালাগালি করতেছে সেটা হচ্ছে যে করুক, এটা হচ্ছে যে যারা গালাগালি করতেছে তাদের লেভেলটা হচ্ছে ওই গালাগালি পর্যন্ত, ঠিক আছে। তো এখানে আমরা আলোচনা করছি রেফারেন্স ভিত্তিক, ঠিক আছে। তো পারলে আমাদের সাথে যদি আলোচনা করতে চান, যদি কখনো করেন বা করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই কিছু পড়াশোনা করে কিছু রেফারেন্স নিয়ে আসেন, অবশ্যই কিছু রিসার্চ পেপার নিয়ে আসেন, কিছু পড়াশোনা করে আসেন, তাহলে আমাদের সাথে আলোচনা করার ফ্লো পাবেন। আর বাইরে থেকে গালাগালি অনেকেই করতেই পারে, ওটা গালাগালি করলে ওটাই ওর নেচার, ওটাই ওর চরিত্র। হ্যাঁ, এটা আমরা বুঝে নিব এবং দর্শকরাও এটাই বুঝে নিবে। তো আশা করি যারা ভদ্র সভ্য মানুষ তারা কখনোই গালাগালি করবে না, তারা অবশ্যই ডকুমেন্ট এবং রেফারেন্সের উপর ডিপেন্ড করে কথা বলবেন। যেমন মারুফ ভাই কথা বলছেন, মারুফ ভাই কিন্তু অবশ্যই স্রষ্টার অস্তিত্বের পক্ষে কথা বলছেন এবং তিনি দাবিও করছেন স্রষ্টা বলতে একজন আছেন এবং তিনি একজন মুসলিম। তো আমরা কিন্তু তাকে দেখতে পাচ্ছি না, তিনি কিন্তু কোন ধরনের গালাগালি করছেন না। কাজেই স্রষ্টার অস্তিত্বের পক্ষে কথা বলতে হলেই যে বিপক্ষে যে থাকবে তাকে গালাগালি করতে হবে, এই ধরনের মেন্টালিটি যাদের আছে, তাহলে আমরা অনায়াসেই বুঝে নিতে পারি সেই লোকগুলোর অবশ্যই এডুকেশন লেভেল খুবই বাজে লেভেলের এবং তারা কখনোই কথা বলার মন মানসিকতা রাখে না, তারা অবশ্যই নিচু মন মাইন্ডের। আমরা তাদের দিকে খেয়াল করবো না, আমরা অবশ্যই খেয়াল করব শিক্ষামূলক কোনো কমেন্ট আসে কিনা বা কেউ কোনো যুক্তিসম্মত কোনো কমেন্ট করে কিনা, সেই কমেন্ট গুলার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো আমরা এখনো পর্যন্ত অপেক্ষা করতেছি মারুফ ভাইয়ের জন্য। মারুফ ভাই আসবে কিনা আদৌ জানি না, অথবা তার আচ্ছা, এই কমেন্ট জায়গায় জুড়ালো অনুপম কিনা আব্দুল সেটা কলিম বুঝতে নামে পারছি না। একজন, যিশু ভাই, এই জায়গায় হ্যাঁ, অনুপম আবির কলির নামে একজন একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন করছে। তিনি বলছেন যে সব কোয়েশ্চেনের আনসার দিচ্ছি, কিন্তু তার একটা কোয়েশ্চেনের আনসার দিই না, সেটা হলো যে আমার শিক্ষাগত যোগ্যতা কি, আমার এডুকেশন লেভেল কি, সেটা তিনি জিজ্ঞেস করতেছেন। এটা, এই প্রশ্ন কেন উত্তর দিই নাই আমি, সেটাও তিনি জিজ্ঞেস করতেছেন। হোয়াই ব্রাদার, আপনি কেন আমার প্রশ্নের উত্তর দিলেন না? ব্রাদার, এই প্রশ্নের উত্তর আমি তখনই দিব যখন আপনি বলবেন আপনার প্রফেটের শিক্ষাগত যোগ্যতা কি। তারপর কাম টু মি অ্যান্ড আই উইল আনসার ইউর কোয়েশ্চেন।
আচ্ছা, কবির খান কমেন্ট করছেন যে একটু অপেক্ষা করেন, মারুফ ভাই আসতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর কমেন্ট পড়তেছি না, মারুফ ভাই যেহেতু আসতেছে নাকি। আরেকটি কথা বলে রাখি, মারুফ ভাইয়ের দেরি হওয়ার ব্যাপারটা আমি সবাইকে ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে যে যেহেতু ভিপিএন ছাড়া স্টিমিয়ার্ডে ঢোকা যাচ্ছে না, পসিবল হচ্ছে না, বিশেষ করে বাংলাদেশ এরিয়াতে। তো এই কারণে হচ্ছে যে আর মারুফ ভাই টেকনিক্যাল বিষয়গুলো সম্পর্কে খুব ভালো এক্সপার্ট না, তিনি এই বিষয়গুলো একটু কম বোঝেন, যার কারণে হঠাৎ করে ব্যাক স্টেজে চলে যাওয়ার কারণে হলেও তিনি সরাসরি লিঙ্কে ক্লিক করেই লাইভে ঢুকতে পারছেন না, যার কারণে হয়তো বা আমাদের একটু লেট হচ্ছে। আচ্ছা, আপনারা আমরা এই যে আমি আমাদের আরো দুইটা গেস্ট যুক্ত করে দিয়েছি, মৌ এবং রঞ্জু খান। আপনারা সবাই মিলে একটু আলোচনা করুন, আমি দেখছি যে যত তাড়াতাড়ি সম্ভব মারুফ ভাইকে আনার জন্য আপনারা একটু আলোচনা করতে থাকুন। মলিদ ভাইকে এবং আমাদের এখানে আছেন মৌ আপু এবং হচ্ছে রঞ্জু ভাই। তো মৌ যদি কিছু বলতে চান বলতে পারেন। রঞ্জু ভাই আপনি চাইলে আপনি নিজে কিছু বলতে পারেন, আপনার কি কথা বলবেন? না না না, আমি জাস্ট জয়েন করছি আপনাদের এটা শোনার জন্য। মারুফ ভাই আসুক, যেহেতু মাঝপথে চলে গেছে এখন। এটা যেহেতু আলোচনা সভা না বা এটা আলোচনা অনুষ্ঠান না, যে যে একটা বিতর্ক হচ্ছে, এখানে আর কথা বলে লাভ নাই। আমরা ওয়েট করি। আর রনিন, আপনি প্রশ্নগুলো অ্যান্সার করে যান। আমার মনে হচ্ছে যে কারণ দর্শক থাকবে না, না হলে ঠিক আছে, যারা আছেন অডিয়েন্স, আপনারা তো অডিয়েন্স চলে যাবে ইয়ে হয়ে আর কি। আমরা আলাপ করতে পারি এইগুলা নিয়ে আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কেউ গালাগালি করলে সেই কোশ্চেনগুলো আর মারুফ ভাই কতটুকু জয়েন হতে আচ্ছা পারবে আমি জানি না, অলরেডি অনেক সময় পার হয়ে গেছে অলরেডি। আচ্ছা, রনিন একটা কথা বলছিল যে মানে থিওলজিয়ান, যারা থিওলজি স্টাডি করে বা যারা থিওলজি দিয়ে গডকে প্রমাণের চেষ্টা করে, ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের চেষ্টা করে, তাদের লজিক কি আমরা কি সায়েন্সের সাথে মিলাতে পারি? বা আমরা আমাদের কাছে নলেজ ভেরিফাই করার আর কোনো উপায় আছে শুধুমাত্র সায়েন্স ছাড়া? আপনাদের কি মনে হয় যে আমরা অন্য কোনো ভাবে জানতে পারি? মনে করেন যে থিওলজি দিয়ে যেটা বলে সেটা হচ্ছে ওহির মাধ্যমে বা উপর থেকে কোনো মেসেজের মাধ্যমে, সেভাবে কি আমরা বলতে পারি যে এটা সায়েন্স বা সায়েন্টিফিক কোনো জিনিস, বা এটা আমরা যাচাই বাছাই করতে পারি? হ্যাঁ, এটা অবশ্যই করা যায়। যেমন একটা জিনিস আমি যেটা পার্সোনালি মনে করি যে একটা জিনিস অলওয়েজ ইমাজিনারি, মানে হলো আপনার মানসিক চিন্তা ভাবনার মধ্যে আছে। যত সময় পর্যন্ত না আপনি সেটা ডেমনস্ট্রেট করতে পারতেছেন, বা আপনার মাইন্ডের জিনিস যে ওয়ার্ল্ডে আছে বা ওই যে আসতেছে, এই জিনিসটা যদি আপনি কোনো ডেমনস্ট্রেটেবল কোন ধরনের টেকনিক দ্বারা যদি প্রমাণ না করতে পারেন, তাহলে সেটা মেনে নেওয়া রেশনাল কোনো মানুষের পক্ষে হয়তো অসম্ভব হবে না। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি। যদি আমি বলি ইউনিকর্ন, আমার সামনে একটা ইউনিকর্ন আছে, এটা তো আমার একটা ইমাজিনেশন হতে পারে। এখন আমি যতক্ষণ পর্যন্ত সেটা ডেমনস্ট্রেট করতে পারবো না অন্যান্য মানুষের কাছে যে এই দেখেন ইউনিকর্নের ডিএনএ, ইউনিকর্নের শরীরে কালার কি, তার অন্যান্য যে বিষয়গুলো আছে, এগুলো যদি ডেমনস্ট্রেট করতে না পারি, রিয়েলিটিতে আছে, আমার ইমাজিনেশন শুধু আমার ব্রেনের মধ্যে নাই, এটা বাস্তবে এক্সিস্ট করে, আমার ইমাজিনেশনের সাথে বাস্তবের একটা মিল আছে, সেটা যদি প্রমাণ না করতে পারি, তাহলে সেই জিনিসটা মেনে নেওয়ার কোনো ইয়ে নাই আসলে, পসিবিলিটি নাই কোনো রেশনাল মাইন্ডের কাছে, মানুষের কাছে। সুতরাং ওই আশিয়াটা তাকে কোনোভাবে ডেমনস্ট্রেট করতে হবে, তার শুধু ক্লেম করলে হবে না। সরি, আমি আসলে বের হয়ে গেছিলাম, অনেক কষ্ট করে ফিরে এসেছি, আমি সত্যি দুঃখিত। হ্যাঁ মারুফ ভাই, ওয়েলকাম। থ্যাংক ইউ। আচ্ছা মারুফ ভাই, আপনি রনিন ভাইয়ের কোন কথা পর্যন্ত শুনতে পারছিলেন, নাকি রনিন ভাই আমি আবার কিছু কিছু কথা শুনছি, কিন্তু বেশিরভাগই মনে হয় মিস করছি। আমার মনে হয় প্রথম থেকে শুরু করলে আপনার জন্য বেটার হয় এবং দর্শকদের জন্য হ্যাঁ বেটার হয়, হ্যাঁ, যেহেতু আমরা সমস্যা নেই। জি জি, অনেকগুলো কথা বলেছি। তাহলে ঠিক আছে। রনিন সরি ভাই, আপনাকে রনিত ভাই, আমি রিকোয়েস্ট খুব করব, আপনি দুঃখিত, প্রথম থেকে আপনাকে আবার শুরু আবার করেন। কষ্ট করে বলতে হবে। আমি খুব সরি, আমি খুব লজ্জিত বিষয়টা নিয়ে। ইটস না না, ওকে ইটস মারুফ ওকে, ভাই, ঠিক ইটস আছে, ওকে। যেহেতু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, ঠিক আছে, যেহেতু হয়ে গেছে, তাহলে রনিন ভাইকে রিকোয়েস্ট করবো আপনি প্রথম থেকে আবার শুরু করেন, এবং আপনি যথারীতি আপনার সময় পাবেন 10 মিনিট, এবং আপনার সময় শুরু হচ্ছে এখন। ধন্যবাদ যিশু ভাইকে। আচ্ছা, মারুফকে যদি একটু মিউট করে দেন তাহলে বেটার হয়। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে প্রথমে মারুফ ভাই যেটা বলছেন সেটা হলো যে সোর্সটা হলো সেলফ এভিডেন্ট। সোর্সটা সেলফ এভিডেন্ট। এভিডেন্ট মানে কি? এভিডেন্স মানে হলো
একটা সিস্টেমের মাধ্যমে সেটাকে প্রমাণ করা, কিন্তু মারুফ ভাই কোনো সিস্টেমের কথা বলেন নাই, সেটাকে তিনি সেলফ এভিডেন্ট বলছেন, বাট সেলফ এভিডেন্ট কিভাবে হলো সেটা তো প্রমাণ করেন নাই। সেকেন্ড অফ অল, আমরা যদি শন ক্যারলের একটা কোট দেখি, তিনি একজন থিওরিটিক্যাল ফিজিসিস্ট। তার কোটটা হলো যে থিজম যে জিনিসটা, যে পজিশন আজকে মারুফ ভাই ডিফেন্ড করতেছেন এই জায়গায়, সেই জিনিসটাকে কসমোলজিক্যাল জায়গায়, কসমোলজিক্যাল সেকশনে কিভাবে সেটাকে প্রাধান্য দেওয়া হয়। তার কোট হলো থিজম ইজ নট টেকেন সিরিয়াসলি ইন প্রফেশনাল কসমোলজিক্যাল সার্কেল। প্রফেশনাল কসমোলজিক্যাল সার্কেলে থিজম বা মারুফ ভাইয়ের পজিশনকে সিরিয়াসলি নেওয়া হয় না, এটার কোনো গুরুত্বই বহন করে না এই জিনিসটা। সুতরাং মারুফ ভাইয়ের যে আর্গুমেন্ট গুলো, এগুলো মানে ডিবাঙ্ক করা অনেক ইজি। সেকেন্ড অফ অল, তিনি বলছেন যে বিশ্বজগতের একটা এক্সপ্লেনেশন আছে, কিন্তু সেটা কি এক্সপ্লেনেশন অবশ্যই আছে, সেটা কি সেটাই আমরা দেখতেছি আজকের ডিবেটের কারণটাও এটা, আমরা কি এক্সপ্লেনেশনটা কি আছে সেটা আমরা দেখবো। চারটা অপশন তিনি এই জন্য প্রোভাইড করছেন এক্সপ্লেনেশন পাওয়ার জন্য। ফার্স্ট যে পয়েন্টটা তিনি রেজ করছেন, নাথিং থেকে আসছে কিনা না, লরেন্স ক্রাউসের মতামত তিনি উল্লেখ করছেন। লরেন্স ক্রাউসের পেপার না দিলে আমি বলতে পারবো না লরেন্স ক্রাউস কি মিন করছে এই জায়গায়, কারণ অনেক সময় উল্টাপাল্টা সায়েন্স না বুঝে অনেকে কমেন্ট করে, সো রিসার্চ পেপার আগে শো করতে হবে, রিসার্চ পেপার আমাকে বুঝিয়ে দিতে হবে, দেন আই ক্যান টেল ইউ যে নাথিং বলতে তিনি কি বুঝিয়েছেন। তারপর নাথিং থেকে, তবে আমি মারুফ ভাইয়ের সাথে একমত যে নাথিং থেকে আসতে পারে না, ফিলোসফিক্যাল নাথিং থেকে আসতে পারে না, এটা আমি একমত ওনার সাথে। তারপর তিনি বলছেন সেলফ ক্রিয়েটেড কিনা না, সেলফ ক্রিয়েটেড হতে পারে না, এটাও আমি একমত মারুফ ভাইয়ের সাথে। তারপর তিনি বলছেন যে সৃষ্ট কোনো কিছু, মানে এমন কিছুর দ্বারা আসছে কিনা না যেটা আবার নিজেই সৃষ্ট, এটার সাথেও আমি মারুফ ভাইয়ের সাথে একমত। সৃষ্ট কোনো কিছু থেকে আসতে পারে না, তাহলে কোয়েশ্চন চলে আসবে যে ওই সৃষ্ট জিনিস কিভাবে সৃষ্টি হলো। যদিও এটা কোয়েশ্চন করার পর যদি কেউ সাইন্টিফিকলি ডেমনস্ট্রেট করতে না পারে, আর কেউ যদি বলে ফেলে সেটা আল্লাহ করছে, তাহলে সেটা হবে ক্লাসিক ফেলাসি, যেটাকে বলে আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স ফেলাসি অথবা গড অফ দ্য গ্যাপস ফেলাসি। আচ্ছা, ফোর্থ অপশনের সাথে মারুফ ভাইয়ের সাথে আমি কমপ্লিটলি এগ্রি করি এবং একমত আমি মারুফ ভাইয়ের সাথে যে আনক্রিয়েটেড কিছু দ্বারা সৃষ্ট কিনা না, সৃষ্টি কিনা না। প্রথমত মারুফ ভাই সৃষ্টি জিনিসটাকে ডিফাইন করেন না, এটা একটা প্রবলেম আমার জন্য। তার প্রশ্নের উত্তর দিতে হলে সৃষ্টি জিনিসটা কি, রূপান্তর বলতে পারেন তিনি, একটা ম্যাটার থেকে আরেকটা ম্যাটার তৈরি হওয়া, এটা রূপান্তর, কিন্তু এটাকে সৃষ্টি বলা হয় না। তবে এই আমি আলোচনার সুবিধার্থে ফর সিম্পলিসিটি সেক আমি ধরে নিলাম যে সৃষ্টি বলতে আমরা বোঝাচ্ছি কোনো জিনিস বিগান করা, একটা জিনিসের বিগান বা স্টার্ট হওয়াকে সৃষ্টি আমরা বলতে পারি। আনক্রিয়েটেড কোনো কিছু দ্বারা, এটার সাথে আমি একমত। সেটা এখন আমরা দেখবো এটা কি আমি ডেমনস্ট্রেট করতে পারবো কিনা না। আল্লাহর পক্ষে তিনি কোনো আর্গুমেন্ট দেন নাই, বা গডের পক্ষে কোনো ধরনের আর্গুমেন্ট দেন নাই, সুতরাং তার পজিশনকে তিনি এস্টাবলিশ করতে এই জায়গায় সক্ষম হন নাই। কিন্তু দেখি আমি যে ন্যাচারাল পজিশনকে ডিফেন্ড করতেছি, যে ন্যাচারাল জিনিসই সবসময় ছিল, সেটাকে আমি ডিফেন্ড করতে পারি কিনা না। তো ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতেছি, মারুফ ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি, এই জায়গায় মডেলগুলো আমাদেরকে সাইন্টিফিক ভাবে কোনো জিনিস ডেমনস্ট্রেট করতে হলে প্রথমে দেখাতে হবে কি কি মডেল আছে আমাদের কাছে। একটা সাইন্টিফিক মডেল দ্বারাই কোনো জিনিস, যেহেতু সায়েন্স আমাদের কাছে রিয়েলিটি এক্সপ্লেইন করার সবচেয়ে বেস্ট অপশন, এটা ফিলোসফিক্যাল কনসেনসাস এবং সাইন্টিফিক কনসেনসাস দ্বারা প্রমাণিত যে সায়েন্স আমাদের কাছে বেস্ট অপশন। সেকেন্ড অপশন হলো ফিলোসফি, যে জায়গায় ফিলোসফিক্যাল কোনো আর্গুমেন্ট মারুফ ভাই দেন নাই প্রেমিস আকারে। আমাদের কাছে মডেল কি, সাইন্টিফিক মডেল, প্রথম মডেল হলো কিউইটি, কোয়ান্টাম ইটারনিটি থিওরেম মডেল। এটা হলো লাস্ট ফরএভার, মানে সবসময় এক্সিস্ট করে, এটার কোনো বিগিনিং নাই। তো যেটার বিগিনিং নাই, সেটা নাথিং থেকে সৃষ্টি হয়েছে, এই প্রশ্নটাও ইনভ্যালিড। সেলফ ক্রিয়েটেড কিনা না, সেই প্রশ্নটাও ইনভ্যালিড। সৃষ্ট কোনো কিছু দ্বারা সৃষ্টি হয়েছে কিনা না, তিনটা প্রশ্ন ইনভ্যালিড। তাহলে লাস্ট প্রশ্ন, এটা হলো আনক্রিয়েটেড কিছু দ্বারা সৃষ্টি হয়েছে কিনা না, যে এই জিনিসটাই আনক্রিয়েটেড হোল জিনিস, এটা হলো কোয়ান্টাম ইটারনিটি থিওরেম দ্বারা প্রমাণিত। এখন যদি তিনি সায়েন্সের সাথে দ্বিমত পোষণ করেন মারুফ ভাই, তাহলে আমি শিওর না কি বলবো, বাট সেটা ডিফারেন্ট আলোচনা। সেকেন্ড যে মডেলটা দিব সেটা হলো অ্যান্থনি এগুইয়ার এবং স্টিফেন গ্রেটন মডেল। সাইন্টিফিক জিনিস নিয়ে আলোচনা করতে হলে অবশ্যই মডেল শো করতে হবে। অ্যান্থনি এগুইয়ার এবং স্টিফেন গ্রেটন মডেল অনুসারে প্রমাণ হয় যে আমাদের ইউনিভার্স ইটার্নাল। আমাদের ইউনিভার্স বলতে এই জায়গায় আমি কি বোঝাচ্ছি, ইউনিভার্স বলতে যেটা হলো ডেমনস্ট্রেটেবল, যে জিনিসটা ডেমনস্ট্রেট করা যায় কোনো মডেলের মাধ্যমে, সেটাকে আমি হোল ইউনিভার্স বলতেছি। সেটা মাল্টিভার্স হতে পারে, আমাদের ইউনিভার্স হতে পারে, যে কোনো ধরনের জিনিস হতে পারে, ন্যাচারাল হলেই হলো। তো এই মডেল দ্বারা প্রমাণিত যে ইউনিভার্স সবসময় ছিল, সুতরাং বিজ্ঞানিং এর প্রয়োজন নাই, সৃষ্টিকর্তার প্রয়োজন নাই, যেটা সবসময় ছিল তা তো সৃষ্টি করতে হয় না। এখন মারুফ ভাই যদি এগুলোর সাথে দ্বিমত পোষণ করে, তাহলে দেখাতে হবে এই মডেলগুলোতে প্রবলেমটা কি, প্রবলেমগুলো তাকে শো করে বলতে হবে যে এই মডেলে এই প্রবলেম যেহেতু আছে, তাহলে এটা গ্রহণযোগ্য না। আনলেস তিনি যদি শো করতে না পারেন যে প্রবলেম কি, তাহলে তিনি বলতে পারেন না যে এই মডেলগুলো গ্রহণযোগ্য না। এবং তার যে দিচ্ছি সেটা হলো মাল্টিভার্স থিওরি। মাল্টিভার্স থিওরি অত্যন্ত নেসেসারি একটা জিনিস, যেটাকে অনেকেই মানে উড়িয়ে দেয়, অ্যাকচুয়ালি গুরুত্ব দেয় না। যেটা হলো মাল্টিভার্স থিওরি বুঝে না, তারাই এই জিনিসগুলো করে আসলে। প্রথম যে থিওরির কথা আমি বলতেছি মাল্টিভার্স থিওরি নিয়ে, সেটা হলো দ্য মাল্টিভার্স ইন্টারপ্রিটেশন অফ কোয়ান্টাম মেকানিক্স। আমাদের যে কোয়ান্টাম মেকানিক্স আছে, কোয়ান্টাম মেকানিক্স থেকে যে প্রেডিকশন আমরা করতে হয়, সেই জিনিসগুলোর জন্য মাল্টিভার্সকে মেনে নেওয়া অত্যন্ত নেসেসারি একটা জিনিস।
মারুফ ভাই যদি মাল্টিভার্সকে না মেনে নেন তাহলে বলতে হবে তাকে কোয়ান্টাম মেকানিক্স থেকে আমরা যে প্রেডিকশন গুলো করি ওগুলো করি কিভাবে উইদাউট মাল্টিভার্স, এটা তাকে বলতে হবে যদি তিনি মাল্টিভার্সকে না মেনে নেন। মাল্টিভার্স কিন্তু ইটার্নাল মারুফ ভাই, বলে রাখি আবারও, মাল্টিভার্সের কোনো বিগিনিং নেই। রাফায়েল এই যে দ্য মাল্টিভার্স ইন্টারপ্রিটেশন অফ কোয়ান্টাম মেকানিক্স এই রিসার্চ পেপারটা রাইট করছে রাফায়েল বুসো এবং লেনার্ড সাসকাইন্ড, এই দুজন মিলে এই রিসার্চ পেপারটা শো করছে। তো এটার সাথে আপনি দ্বিমত পোষণ করলে দেখাতে হবে যে এই জায়গায় এই মডেলে কি কি সমস্যা আছে এটা শো করতে হবে। তাদের মতে এই রিসার্চ পেপার অনুসারে, যেহেতু রিসার্চ পেপার কমপ্লিটলি বলা সম্ভব না, আমি কিছু পার্ট বলি। রিসার্চ পেপার অনুসারে তারা বলছে দ্য মাল্টিভার্স ইজ নেসেসারি টু গিভ এক্সাক্ট অপারেশনাল meaning to probabilistic predictions from quantum mechanics. মাল্টিভার্স অত্যন্ত নেসেসারি একটা জিনিস, যে জিনিসের মাধ্যমে আমরা কোয়ান্টাম মেকানিক্স থেকে আমাদের ইউনিভার্সে যে প্রেডিকশন গুলো আমরা মেক করি, যেমন একটা প্রেডিকশন হলো ডেনসিটি অফ ডার্ক ম্যাটার, এই জিনিসগুলো যে আমরা মেক করি, এই প্রেডিকশন গুলো মেক করা কমপ্লিটলি ইম্পসিবল আমাদের জন্য যদি আমরা মাল্টিভার্সকে নেসেসারি জিনিস বলে মেনে না নিই। মাল্টিভার্স হলো ইটার্নাল একটা জিনিস যার বিগিনিং নেই, সো সৃষ্ট জিনিস হতে পারে না মাল্টিভার্স। সেকেন্ড অফ অল, যদি তিনি বলেন না মাল্টিভার্স না গড করছে এগুলো, তাহলে তাকে গডের দ্বারা এই প্রেডিকশনটা মেক করে দেখাতে হবে মারুফ ভাইকে যে ডেনসিটি অফ ডার্ক ম্যাটারের প্রেডিকশনটা কি সেটা আমাকে দেখাতে হবে, শো করতে হবে যে গডের দ্বারা কি এভাবে এই প্রেডিকশনটা তিনি কিভাবে মেক করবেন উইদাউট মাল্টিভার্স। এবার ফোর্থ যে মডেল, এটা হলো লাস্ট মডেল, এটা আমি শো করতেছি। আরো মডেল আছে, 17টা মডেল আছে, 17 ইটার্নাল মডেল আছে, যেগুলো হলো সেলফ সাফিসিয়েন্ট সেলফ কন্টেইনড মডেল, যেগুলোর কোনো বিগিনিং নাই, যেগুলো আলোচনার সময় সায়েন্টিস্টরা কোনো সোর্সটাকে নিয়েই আসে না। মারুফ ভাই যে পজিশন আজকে ডিফেন্ড করতেছেন, এগুলোর কোনো বিগিনিং নাই, সুতরাং সৃষ্টি নাই। ফোর্থ যে মডেল সেটা হলো ফিজিক্যাল থিওরিজ ইটার্নাল ইনফ্লেশন এন্ড কোয়ান্টাম ইউনিভার্স। এই মডেলটা তৈরি করছে ইয়াসুরি নামুরা নামে একজন সায়েন্টিস্ট। তার মডেল হলো এই মাল্টিভার্স নিয়ে যে কমপ্লেনটা মারুফ ভাই করতে পারতেন সেটা হলো বলসম্যান ব্রেইন প্রবলেম। এটা একটা প্রবলেম, এটা একটা অনেক ডিফিকাল্ট প্রবলেম, যেটা আপনারা সার্চ করে দেখতে পারেন, বলসম্যান ব্রেইন প্রবলেম। আর একটা আছে ইয়াঙ্গস প্যারাডক্স। এই দুইটা প্রবলেমের কারণে উনি হয়তোবা, যদি আজ থেকে কিছুদিন আগে ডিবেট হতো তাহলে তিনি হয়তো এই প্রবলেম গুলো দ্বারা মাল্টিভার্সকে ডিস্ট্রয় করে দিতে পারতেন। কিন্তু এই যে মডেল, লাস্ট যে মডেল বললাম, ফিজিক্যাল থিওরিজ ইটার্নাল ইনফ্লেশন এবং কোয়ান্টাম ইউনিভার্স, ইয়াসুরি নামুরার দ্বারা যে মডেল করছে, এটাতে এই প্রবলেম গুলো সলভ করে দিয়েছে। এই প্রবলেম গুলো নাই, সুতরাং মাল্টিভার্স হলো একটা ভ্যালিড একটা মডেল। মাল্টিভার্স ছাড়া কোনো ধরনের প্রেডিকশনও মেক করা যায় না। এই হলো আমার মেইন মডেল গুলা যেগুলো আমি শো করলাম। এখন হলো ঈশ্বর যে নাই সেটার পক্ষে আমি একটা আর্গুমেন্ট দিচ্ছি, ফিলোসফিক্যাল আর্গুমেন্ট। আর্গুমেন্টটা হলো, প্রথমে আমি ইংলিশে আপনার সময় আছে দিচ্ছি এবং 2 মিনিট রনিন দাস, আপনার সময় আছে মাত্র 2 মিনিট। আচ্ছা 2 মিনিট আছে, তাহলে আমি ইয়েটা দিয়ে দিই, আমার আর্গুমেন্টটা দিয়ে দিই। আর্গুমেন্ট দিয়ে আমি মারুফ ভাইকে ফ্লোর দিয়ে দিচ্ছি। প্রথম প্রেমিস হলো, ইফ ইউনিভার্স ডাজন্ট বিগান টু এক্সিস্ট ফ্রম এক্স নিহিলো সিচুয়েশন দেন ইটস ইটার্নাল। যদি আমাদের ইউনিভার্স কোনো এক্স নিহিলো সিচুয়েশন থেকে বিগান না করে, এক্স নিহিলো সিচুয়েশন মানে উইদাউট ম্যাটার, এমন একটা জায়গা, যে জায়গা বলা ঠিক হবে না, আসলে আমাদের ল্যাঙ্গুয়েজের প্রবলেম কারণে এগুলো হয়, এমন একটা সিচুয়েশন যে সিচুয়েশনে কোনো ম্যাটার নাই, কিছু নাই, এই সিচুয়েশন থেকে আমাদের ইউনিভার্স বিগান করছে। আউটসাইড ফোর্স কি ছিল সেটা ডিফারেন্ট বিষয়, কিন্তু ঈশ্বরকে যদি প্রমাণ করতে হয়, আল্লাহকে যদি প্রমাণ করতে হয়, তাহলে মারুফ ভাইকে যেটা প্রমাণ করতে হবে সেটা হলো নাথিংনেসকে প্রমাণ করতে হবে। কারণ বলা হচ্ছে আল্লাহ নাথিং থেকে সবকিছু সৃষ্টি করছেন, সুতরাং তার আল্লাহ থাকলে নাথিং থেকেই সৃষ্টি করছেন। সুতরাং তিনি যে পয়েন্ট প্রথমে দিছিলেন, নাথিং থেকে কোনো কিছু সৃষ্টি করতে পারে না, নাথিং থেকেই সৃষ্টি হবে যদি আপনার ঈশ্বর তৈরি করে, ব্রাদার। কিন্তু আমার থিওরিতে নাথিং থেকে সৃষ্টি হয় না। আমি মডেলগুলো যেগুলো শো করলাম। সেকেন্ড প্রেমিস হলো, ইউনিভার্স ডিডন্ট বিগান টু এক্সিস্ট ফ্রম এক্স নিহিলো সিচুয়েশন। আজ পর্যন্ত এক্স নিহিলো সিচুয়েশনের কোনো প্রমাণ পাওয়া যায় নাই, পাওয়া গেলে আমাকে রিসার্চ পেপার দেখান বা এটা নিয়ে কোনো আর্গুমেন্ট মেক করেন, এক্স নিহিলো সিচুয়েশনের পক্ষে প্রেমিস আকারে আর্গুমেন্ট দিবেন। এই হলো এক্স নিহিলো সিচুয়েশন, মানে যে কোনো ম্যাটার ছিল না, কিছুই ছিল না, এমন কোনো জায়গার প্রমাণ পাওয়া যায় নাই। সুতরাং সেকেন্ড প্রেমিস ভ্যালিড। সুতরাং কনক্লুশন হলো, দেয়ারফর ইউনিভার্স ইজ ইটার্নাল। দেয়ারফর ইউনিভার্স ইজ ইটার্নাল। ইউনিভার্স বলতে যে আগে যেটা বললাম, যেগুলো ডেমনস্ট্রেটেবল, সুতরাং এগুলো মডেল দ্বারা প্রমাণিত ইউনিভার্স ইজ ইটার্নাল। সুতরাং ইউনিভার্স যে ইউনিভার্স ইটার্নাল হয়, সেই ইউনিভার্সের কোনো বিগিনিং নাই, যে ইউনিভার্সের বিগিনিং নাই সেই ইউনিভার্সের সৃষ্টি করতে থাকতেই পারে না। ধন্যবাদ। ধন্যবাদ রনিন দাস ভাইকে। এখন আমরা চলে যাব মারুফ ভাইয়ের কাছে দ্বিতীয় ফ্লোরে, অর্থাৎ মারুফ ভাই এখন দ্বিতীয় ফ্লোর পাবেন। আর এখন মারুফ ভাই কথা বলবেন হচ্ছে 5 মিনিট, আর রনিন ভাইও এর এগেইনস্টে পরবর্তীতে কথা বলবেন 5 মিনিট। তো দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা চাইলে এখন কোশ্চেন করতে পারেন, আর আপনাদের কাছ থেকে ভ্যালিড কোনো কোশ্চেন যদি হয়, অবশ্যই আপনাদের কোশ্চেন দুইজন ডিবেটর দিতে বাধ্য থাকবে, বা দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করবে, বাধ্য থাকবে না, সরি, অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করবে তাদের যথামতো।
এবং তাহলে দ্বিতীয় স্টেজে চলে যাচ্ছি। দ্বিতীয় স্টেজের প্রথম ফ্লোর পাচ্ছেন হচ্ছে যে মারুফ ভাই, আপনি এখন সময় শুরু হচ্ছে আপনার 5 মিনিট। 5 মিনিট পরে রনিন দাস 5 মিনিট কথা বলেন, তারপর আমরা সরাসরি ওপেন ডিসকাশনে চলে যাব। ওপেন ডিসকাশনের সময় নির্ধারণ করা হয়েছে 20 মিনিট। তো দর্শকরা চাইলে এখন থেকে কোশ্চেন করতে পারেন। মারুফ ভাই, আপনার সময় শুরু হচ্ছে এখন। ধন্যবাদ। মারুফ ভাই, আপনি মিউট খুলে কথা বলতে পারেন। মারুফ ভাই, আপনি মিউট খুলে কথা বলতে পারেন। মারুফ ভাই, আমি আশা করছি আমার কথা শোনা যাচ্ছে। মারুফ ভাই, আপনি মিউট খুলে আপনি আনমিউট করে আপনি কথা বলতে পারেন। আপনার ফ্লোর দেওয়া হয়েছে এখন কথা বলার জন্য। জি, আমার কথা শোনা যাচ্ছে এখন? জি জি, এখন শোনা যাচ্ছে। ওকে। জি, আমি শুরু করছি। সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রনিন ভাই যেগুলো বলেছেন মাল্টিভার্সের ব্যাপারে, যে 17টা মডেলের সবগুলোই বলে যে ইউনিভার্স ইটারনাল, দ্যাট ইজ নট ট্রু। বিগ ব্যাং এর সবগুলো মডেল এটা বলে না। এটা আমি চ্যালেঞ্জ করলাম, 17টা মডেলের সবগুলো এটি বলে না। সেকেন্ড কথা, উনি যেটা বলছেন যে মাল্টিভার্স ইটারনাল, মাল্টিভার্স যদি কোয়ান্টাম মেকানিক্সকে আপনি সত্য বলে ধরে নেন তাহলে মাল্টিভার্স আছে। সে ব্ল্যাক হোলের ভেতর দিয়ে চলে গেলে আপনি অন্য ইউনিভার্সে চলে যাবেন। কিন্তু আইনস্টাইনের রিলেটিভিটি অফ টাইম, যদি জেনারেল রিলেটিভিটিতে আপনি বিশ্বাস করেন, তাহলে ব্ল্যাক হোলের ভেতরে গিয়ে আপনি অস্তিত্বহীন হয়ে যাবেন। সেখানে কোনো মাল্টিভার্স টার্সের কোনো অস্তিত্ব নেই। ফিজিসিস্টদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি সঠিক কিনা, বলবে অফকোর্স। যদি জিজ্ঞেস করা হয় কোয়ান্টাম মেকানিক্স সঠিক কিনা, তারা বলবেন অফকোর্স। যদি জিজ্ঞেস করা হয় এই দুটো একটা আরেকটার সাথে সাংঘর্ষিক কিনা, তারা বলবেন অফকোর্স। কারণ এটি নিয়ে এখনো রিসার্চ চলছে। উনি যেভাবে এস্টাবলিশ করার চেষ্টা করলেন যেটি প্রমাণিত সত্য, ব্যাপারটা সেরকম না। ব্ল্যাক হোলের ভেতর দিয়ে গেলে আসলে কি পাওয়া যাবে, এটি কোয়ান্টাম মেকানিক্স এবং জেনারেল রিলেটিভিটির মধ্যে যেটা ভবিষ্যতে এস্টাবলিশ হবে সেটার উপরে ডিপেন্ড করবে কোনটা প্রমাণিত হলো। আর সায়েন্সে অ্যাবসলিউট ট্রুথ বলে কিছু নেই। যেটা ভবিষ্যতে প্রমাণিত হবে 200 বছর পর সেটাও আবার রিভার্স হয়ে যেতে পারে। অধিকাংশ সায়েন্টিস্টের মতে এটির বিগিনিং ছিল, তবে সাইক্লিক্যাল ইউনিভার্স কিংবা মাল্টিভার্স এগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে যে মডেলটা কি ছিল। আমাদের ইউনিভার্স যে সিঙ্গুলারিটি থেকে শুরু হয়েছে, এটি অধিকাংশ সায়েন্টিস্টের মত। এটি অস্বীকার করার কোনো উপায় নেই। সেলফ এভিডেন্ট ট্রুথ বলতে উনি বললেন যে আমি এটি বলেছি, অথচ এটি এভিডেন্স ছাড়া। আমি আমার মনের কথা বলেছি যে কেটে পিস করে দেখান যে আমার মধ্যে মন আছে। এটা আমি এই অর্থে মানে বলেছি যেটি স্বাভাবিকভাবে আমরা মেনে নিই, উইদাউট উইদাউট ইউজিং ইম্পেরিক্যাল এভিডেন্স ছাড়া। সেই অর্থে আমি বলেছি সেলফ এভিডেন্ট ট্রুথ। ইম্পেরিসিজম বলতে কি বোঝে এত এক্সপ্লেন করার সময় নেই, যারা এটি বুঝবেন না গুগল থেকে বের করে নেবেন। উনি বলছেন প্রফেসর লরেন্স ক্রসের মানে যে লেখা ইউনিভার্স ফ্রম নাথিং, হয়তো অনেকেই পড়ে না বুঝতে পারেন, এটি সত্যি। কিন্তু প্রফেসর লরেন্স ক্রস 2013 সালে হামজা জর্জিসের সাথে তার ডিবেটে নিজেই এটার ব্যাখ্যা দিয়েছেন এবং হামজা জর্জিস তাকে খুব ভালোভাবে রিফুট করেছেন। এই ডিবেটটা অনলাইনে অ্যাভেলেবল, সবাই দেখে নেবেন। সৃষ্টি বলতে কি বোঝায়, আমি মনে হয় এই ব্যাপারটা একটু টাচ করেছিলাম, হয়তো রনিন ভাই খেয়াল করেছিলেন কিনা, মিস করে থাকতে পারেন। সৃষ্ট বস্তু বলতে সেটা যেটা লিমিটেড ফ্যাকাল্টি, লিমিটেড ফিজিক্যাল ফ্যাকাল্টি, যেটা এক্সটার্নাল সোর্সের উপর নির্ভরশীল, তার অ্যারেঞ্জমেন্টের জন্য, যেটি ফাইনাইট। এরকম বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স আমি পরিষ্কারভাবে বলেছিলাম। আচ্ছা, সায়েন্টিফিক, উনি বলছেন যে সায়েন্স দিয়ে বের করতে হবে গড আছে কিনা, এটি কিন্তু অ্যাকসেপ্টেবল না, কারণ কোশ্চেনটাই ফিলোসফিক। এবং উনি বলছেন যে এই যে আমি যেসব কথা বললাম এগুলো ফিলোসফাররা নাকি বলেন নাই। নো, আমি যেটা বলেছি যে প্রাইমারি কজ, যেটি আনকজ, অসৃষ্ট, ইটার্নাল, এটি অ্যারিস্টটলের বক্তব্য। তিনি ফার্স্ট মুভার শব্দ, মানে ইংলিশ ট্রান্সলেশন বলতে ফার্স্ট মুভার বলেছিলেন। সেটি খ্রিস্টপূর্ব 300, 400, 500 বছর আগে থেকে চলছে। এটা কোনো নতুন আর্গুমেন্ট আমি দিইনি। ফিলোসফিতে এটা অনেক দিন ধরেই আছে, আমি কোনো আন্দোলন কোনো কিছু বলিনি। আর উনি একটা কথা বললেন যে ইউনিভার্স, আচ্ছা ওটা আমি টাচ করেছি। সেকেন্ডলি যেটা মাল্টিভার্সটাকে উনি যেভাবে একেবারে এস্টাবলিশ হয়ে গেছে সব সায়েন্টিস্ট একমত, এটি সঠিক নয়। আমি এক্সাম্পল দিয়ে বলতে পারি, প্রফেসর ফিজিসিস্ট পল ডেভিস, যিনি একজন আমেরিকান প্রফেসর, দ্য গার্জিয়ান নামক ফেমাস ম্যাগাজিনে তিনি আর্টিকেল লিখেছেন জানুয়ারি 23, 2003। সবাই ইন্টারনেটে চেক করে দেখতে পারেন। পল ডেভিস স্পষ্ট হয়ে বলেছেন যে মাল্টিভার্সের এটি সঠিক নয়। অনেক ফিজিসিস্ট এটি নিয়ে এটি নিয়ে মতভেদ করেছেন। এটি এস্টাবলিশ থিওরি নয়। এটি যারা, রনিন ভাইয়ের কথা সঠিক না আমার কথা সঠিক, এটি যারা শুনছেন নিজেরাই রিসার্চ করে বের করে দেখবেন। আমার বক্তব্য এখানেই শেষ।
ধন্যবাদ মারুফ ভাইকে মূল্যবান 5 মিনিট বক্তব্য রাখার জন্য। এখন আমরা চলে যাব রনিন দাসের কাছে। তার পরবর্তী 5 মিনিট আলোচনার পরে আমরা সরাসরি ওপেন ডিসকাশনে চলে যাব এবং মূল আলোচনা সেখানেই হবে। দর্শকদেরকে অবশ্যই ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ করছি। তো রনিন দাস, আপনি দ্বিতীয় স্টেজের দ্বিতীয় ফ্লোর পাচ্ছেন। এখন আপনার সময় শুরু হচ্ছে 5 মিনিট। আপনার টাইম এখন থেকে শুরু হচ্ছে, আপনি কথা বলতে পারেন। ধন্যবাদ। থ্যাংক ইউ যিশু ভাইকে, থ্যাংক ইউ মারুফ ভাইকে রিভিউটালের জন্য। কিন্তু আমি উত্তর পাই নাই তেমন কিছু। উনি আবার কোনো আর্গুমেন্ট দেন নাই আল্লাহর পক্ষে। প্রথমে তিনি যে পয়েন্ট তিনি বলছেন সেটা হলো বিগ ব্যাং এর 17টা মডেলের কথা আমি বলছি। বিগ ব্যাং এর 17টা মডেলের কথা আমি বলি নাই, আমি বলছি ইটারনাল মডেলের কথা। ইটারনাল মডেল মানে হলো সেলফ কন্টেন্ট মডেল, যেগুলোর কোনো বিগিনিং নাই। 17টা মডেল আছে, আপনি সার্চ করলেই পেয়ে যাবেন। যারা ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে বলতে, ইটারনাল কসমোলজিক্যাল মডেল লিখে সার্চ করলেই আপনারা মডেলগুলো পেয়ে যাবেন। সেকেন্ড পয়েন্ট তিনি বলছেন আইনস্টাইনের পয়েন্ট। আইনস্টাইনের যে পয়েন্ট তিনি রেজ করছেন, এই জায়গায় আইনস্টাইনের ব্ল্যাক হোলের যে বিষয়টা তিনি বলছেন, এটা মেনে নিলে মাল্টিভার্স থিওরি ডিসমিস হয়ে যায়। এটা কমপ্লিটলি রং একটা জিনিস। কারণ হলো আইনস্টাইনের কোনো ক্লোড দ্বারা কোনো জিনিস প্রমাণ হয় না। আপনাকে রিসার্চ পেপার শো করতে হবে, রিসার্চ পেপারের মাধ্যমে বলতে হবে এই দেখেন রিসার্চ পেপারে শো করছে, তারা অবজার্ভ করার মাধ্যমে শো করছে যে মাল্টিভার্স এই জন্য ইনভ্যালিড। সেটা তিনি শো করেন নাই। কারো ক্লোড দিয়ে কোনো জিনিস হয় না, কোনো থিওরি ইনফর্মাল ভাবে বললে হয় না, আপনাকে ফর্মালি সুন্দরভাবে সেটাকে উল্লেখ করতে হবে রিসার্চ পেপারের মাধ্যমে। সেকেন্ড, তার যে তিনি পয়েন্ট বলছেন প্রমাণিত না আর জন্য রিসার্চ প্রমাণিত মানে তিনি মাল্টিভার্স থিওরি প্রমাণিত না, আবার সেম জিনিস উল্লেখ করছেন মাল্টিভার্স থিওরি প্রমাণিত না। এটা তো শুধু বললেই হবে না ব্রাদার, রিসার্চ পেপার শো করতে হবে। আমি তো মডেলগুলো শো করছি, আপনি কোনো যে মডেলগুলো শো করছি আপনি কোনো প্রবলেমই এই জায়গায় ফাইন্ড আউট করতে পারেন না, কিন্তু বলতেছেন মাল্টিভার্স থিওরি প্রমাণিত না। এটা তো হাস্যকর হয়ে যায় ভাই, রিসার্চ পেপার তো শো করতে হবে। এগুলো রিফিউট করে তো অনেক ইজি হচ্ছে ভাই আমার জন্য। ফোর্থ যে ইয়েটা সেটা হলো ইনফারেন্স। আমি যেগুলো দিছি আমি দিছি ইনফারেন্স টু দ্য বেস্ট এক্সপ্লেনেশন। এই কনসেপ্ট তো আপনি জানেন যে ইনফারেন্স দেওয়া মানে কি। ইনফারেন্স দেওয়া মানে কোনো ধরনের আর্গুমেন্ট দেওয়া বা কোনো ধরনের লজিক মেক করা। তো কি দিয়ে আপনি লজিক মেক করবেন? এক্সপ্রেশনের মাধ্যমে। আপনার এক্সপ্রেশন কি? আল্লাহ সব সৃষ্টি করছে, এটা কি এক্সপ্রেশন না? কোনো রিসার্চ পেপার শো করতে হবে, কোনো ধরনের এভিডেন্স শো করতে হবে, ডেমনস্ট্রেট করতে হবে। আমি তো ডেমনস্ট্রেট করতেছি, আমি এভিডেন্স দেখাচ্ছি। সেই জিনিসকে আপনি গুরুত্ব দিলেন না, বুঝলাম না কেন। তারপর বলে আপনি এম্পিরিসিজম যারা বোঝেন আপনি বললেন এম্পিরিসিজম এম্পিরিক্যাল জিনিস মানে কি। এম্পিরিসিজম মানে হলো অবজার্ভ থ্রু দ্য সেন্স এন্ড পারসেপশন। আমার ব্রেন দ্বারা বা যে জিনিসগুলো আমার সেন্স দ্বারা আমি অবজার্ভ করতে পারবো তাকেই বললো এম্পিরিসিজম। এই যে ইয়েটা বললাম আমি, যে মাল্টিভার্সের যে থিওরি গুলো দিলাম বা আমি যে ইটারনাল মডেলের কথা বললাম, সেগুলো হলো এম্পিরিসিজমের মাধ্যমে এটলিস্ট এক্সপ্লেনেশন দিচ্ছে ইউনিভার্স কেন আছে, আমাদের ইউনিভার্স কেন আছে, বা ইটারনাল মডেল পসিবল কিনা না সেটা দিচ্ছে। এবং এম্পিরিসিজম ছাড়া যদি আপনি ইয়ে করতে চান তাহলে আপনাকে কোনো ধরনের আর্গুমেন্ট শো করতে হবে। আমি এম্পিরিসিজমের বিপক্ষে আপনি কি ইউজ করতেছেন, হোয়ার ইজ ইউর আর্গুমেন্ট, হোয়ার ইজ ইউর ডিডাকটিভ আর্গুমেন্ট, হোয়ার ইজ ইউর ইন্ডাকটিভ আর্গুমেন্ট, আর্গুমেন্ট কই, প্রেমিস কই। তারপর আপনি বলছেন যে এই কোয়েশ্চনটাই সাইন্টিফিক না, তাহলে আপনি সায়েন্স কেন ইউজ করতেছেন? দ্যাটস এ ভ্যালিড কোয়েশ্চন, কিন্তু এই জায়গায় খুব ইজিলি রিফিউট করা যায়। কোয়েশ্চন যদি ফিলোসফিক্যাল হয় তাহলে 72% ফিলোসফিক্যাল নাস্তিক কেন? 72% ফিলোসফার হলো এথিস্ট, অনলি 14% ফিলোসফার হলো থিস্ট। আর বাকি কিছু বলতেছে উই ডোন্ট নো। তাহলে কে এই জায়গায় স্ট্রঙ্গার পজিশনে? ফিলোসফিক্যাল কোয়েশ্চন হলে ফিলোসফার বেশিরভাগ এথিস্ট, আমি এথিস্ট। তারপর হলো মাল্টিভার্স। তারপর আপনি বলছেন যে মাল্টিভার্স, আবার আপনি বলছেন মাল্টিভার্স এস্টাবলিশড না, কিন্তু মডেলগুলোর তো কোনো প্রবলেম আপনি শো করতে পারলেন না। তারপর আপনি লাস্ট যে পয়েন্ট আমি বলবো, এই জিনিসগুলো আসলে তেমন কোনো আলোচনার বিষয় না, আপনি আগের কথাই রিপিট করছেন সবগুলা। যে কোয়েশ্চন করছেন এটা কিন্তু একটা কোয়েশ্চন, ভালো কোয়েশ্চন, যে সায়েন্স অলওয়েজ চেঞ্জেস, সায়েন্স সবসময় চেঞ্জ হয়। সেটার জন্য আমি একজন ফিজিসিস্টের একটা ক্লুটি আপনাকে বলে দেই। শন ক্যারলের একটা ক্লোড আছে, এই প্রশ্নটা তাকেও করা হয়েছিল, সায়েন্স তো অলওয়েজ চেঞ্জেস ভাই, সায়েন্সকে তাহলে আমরা গুরুত্ব দিব কেন? এটা একজন এডুকেটেড মানুষের কাছ থেকে কোয়েশ্চন আশা করা যায় না, বাট আপনি করছেন। তারপরে আমি বলি শন ক্যারলের মতে, ফিজিসিস্ট শন ক্যারলের মতে, আনসাকসেসফুল থিওরিজ আর নেভার ডিসপ্রুভেন এজ উই ক্যান অলওয়েজ concoct elaborate schemes to save the phenomena. Unsuccessful theories, যে থিওরি আপনি বলছেন চেঞ্জ শব্দ হচ্ছে ভাই, আপনার সময় আছে মাত্র যে 1 থিওরি, মিনিট। আচ্ছা, unsuccessful theories are never disproven as we can always concoct elaborate schemes to save the phenomena. They just fade away as better theories gain acceptance, শন ক্যারল বলছে। তো শন ক্যারলের মতো সাইন্টিফিক কোনো কনসেনসাস নাই যে সায়েন্স যেহেতু চেঞ্জ হয়, সায়েন্স
যেহেতু আলটিমেট কোনো জিনিস নাই, সুতরাং সায়েন্সকে আমরা গুরুত্ব দিতে পারবো না বা সায়েন্সকে আমরা ভ্যালিড রেফারেন্স হিসেবে ইউজ করতে পারবো না, এই ধরনের কোনো কনসেনসাস নাই সায়েন্সে। আর সেকেন্ড যে লাস্ট পয়েন্টটা, একটু সময় দেন, জাস্ট 30 সেকেন্ড। ফালাবেলিজম সম্পর্কে আইডিয়া আছে কিনা না মারুফ ভাইয়ের আমি শিওর না। ফালাবেলিজম সম্পর্কে তার আইডিয়া থাকলে তিনি এই কমেন্টটা করতেন না যে সায়েন্সে আলটিমেট বলে কোনো কিছু নাই। নলেজ আর সার্টেনটি দুইটা ডিফারেন্ট জিনিস। যেটা নলেজ পসিবল সেটার জন্য সার্টেনটি লাগে না। ফালাবেলিজম অনুসারে, ফালাবেলিজম একটা ফিলোসফিক্যাল কনসেপ্ট যেটা হলো সার্টেনটি ছাড়াও নলেজ পসিবল। আমি এই নলেজটা এই জায়গায় শো করতেছি যে ইউনিভার্স ইটারনাল, এটার পক্ষে নলেজ ক্লেম করার আমার কাছে যথেষ্ট পরিমাণ রেফারেন্স আছে, আর আপনার কাছে তো আর্গুমেন্টই নেই। দ্যাটস এনাফ, থ্যাংক ইউ। ধন্যবাদ রনিন দাস ভাইকে তার মূল্যবান 5 মিনিট বক্তব্য রাখার জন্য। আমরা মোটামুটি আলোচনার লাস্ট স্টেজে চলে এসেছি এবং লাস্ট স্টেজটি সাজানো হয়েছে একটি কনক্লুশন পর্ব দিয়ে, এবং এই কনক্লুশন এবং পাশাপাশি ওপেন ডিসকাশন। তো আমরা ওপেন ডিসকাশনের জন্য টাইম ফিক্স করেছি 20 মিনিট। এখানে দুজন সম্মানিত ডিবেটর একজন অপরজনকে কোশ্চেন করতে পারবেন এবং অপরজন সেই কোশ্চেনের অ্যান্সার করে তাকেও পাল্টা কোশ্চেন করতে পারবেন। আপনাদের ওপেন ডিসকাশন পর্বটি শুরু হচ্ছে এখন। আমি এট ফার্স্ট মারুফ ভাইকে দিয়ে শুরু করব। মারুফ ভাই, আপনি প্রথমে ফ্লোর পাচ্ছেন। আপনার কোনো কোশ্চেন থাকলে রনিন ভাইকে করেন। এখন থেকে আগামী 20 মিনিট আপনারা দুজনকে কোশ্চেন করতে পারেন এবং আপনারা দুজনেই সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দিবেন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। জি, রনিন ভাই রিসার্চ পেপার চেয়েছিলেন, রিসার্চ পেপারের রেফারেন্স এখনই আমি দিচ্ছি। তো উনি মাল্টিভার্সটাকে দাঁড় করিয়েছিলেন কোয়ান্টাম মেকানিক্স এর উপর বেসিস করে প্রেমিস হিসাবে। আইনস্টাইনের কথা উনি বললেন যে আইনস্টাইন কখনো এটিকে ডিনাই করেননি। উনি তো প্রেমিসটা কোয়ান্টাম মেকানিক্স কে ডিনাই করেছেন, যেটি রিসার্চ পেপার। এটি আমি জার্নাল আর্টিকেল আইনস্টাইন রিজেকশন অফ কোয়ান্টাম থিওরি এইচ.এম. এস্কির, যেটা ভলিউম 20 এর নাম্বার 2 পেজ নাম্বার 187 থেকে 190 রিসার্চ পেপার উনি চেয়েছিলেন। এটি আপনি চেক করে দেখতে পারেন। প্রকাশনী দ্য জনস হপকিন্স ইউনিভার্সিটি প্রেস, আপনি এটা চেক করে দেখেন। রিসার্চ পেপার আইনস্টাইন প্রেসের তো কোনো আমি নিব না, রিসার্চ পেপার তো করেন। এটা রিসার্চ পেপারই। যদি রিসার্চ পেপারকে আপনি বুঝে থাকেন, দিস ইজ কল্ড রিসার্চ পেপার। কোয়ান্টাম মেকানিক্সটাকে তিনি, কোয়ান্টাম মেকানিক্সটা হচ্ছে আপনার মাল্টিভার্সের প্রেমিস বেসিস, সেটাকে আইনস্টাইন যেহেতু অস্বীকার করেছেন, আইনস্টাইনের তো বলার দরকার নেই যে আমি মাল্টিভার্সটা অস্বীকার করলাম। ওকে, কারণ উনি ওটা বেসিসটাকে অস্বীকার করেছেন। আর জি ভাই, আরেকটা ব্যাপার মারুফ ভাই প্লিজ কোয়ান্টাম মেকানিক্স জিনিসটা আমাকে একটু বুঝিয়ে দেন, 2 মিনিট সময়। কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে একটা থিওরি যেটি দ্বারা আপনার মহাবিশ্বের সবকিছুকে দুই ভাগে, মূলত যদিও এটা 4 রকম জিনিস দ্বারা মহাবিশ্ব তৈরি, আপনার ফিজিক্সের পার্ট বলা হচ্ছে প্রতিটা জিনিসে ওয়েভ অথবা পার্টিকেল দুইভাবে থাকতে পারে এবং অনেকগুলো অল্টারনেটিভ থাকবে। যখন অবজার্ভ করা হবে একটি রূপে সেটি আসবে। এটা হচ্ছে এটার বেসিস আর কি, মূল। তবে কোয়ান্টাম মেকানিক্স অনেক জটিল বিষয়, অল্প পরিসরে এটি ব্যাখ্যা দেওয়া যাবে না। যাই হোক, আপনি এগুলো জানেন না। আপনি আমার মনে হয় আমার তো ভালো জানেন কোয়ান্টাম মেকানিক্স, ঠিক আছে, আমার তো আপনার ভালো জানার কথা। থ্যাংক ইউ। আপনি কি কোয়ান্টাম আর মাল্টিভার্সের ব্যাপারে আপনি বলছেন যে কোন সায়েন্টিস্ট বলেনি, প্রফেসর পল ডেভিসের রেফারেন্স আগে দিয়েছে আর বললেন যে এটা তো ওপেন কনভারসেশন, আপনি শুধু নিজে বললে তো হবে না, ওপেন কনভারসেশন। সরি জি। আচ্ছা, আপনি কোয়ান্টাম মেকানিক্স কি অ্যাকসেপ্ট করেন না রিজেক্ট করেন? আমি বলবো এটি সময় আসলে দেখা যাবে। কোয়ান্টাম মেকানিক্স যেহেতু জেনারেল রিলেটিভিটির সাথে সাংঘর্ষিক, দেখা যাক কোনটা সত্য প্রমাণিত হয়। আচ্ছা, কোয়ান্টাম মেকানিক্স যদি আপনি না, আমাকে উত্তর দিতে হবে, তাহলে আমি প্রশ্ন করতে পারবো না। আপনি রিজেক্ট করেন না অ্যাকসেপ্ট করেন? এটা একটা ওয়ার্কেবল মডেল, কিন্তু এটি একটি ওয়ার্কেবল মডেল, এটির মধ্যে পরিবর্তন আসতে পারে। এটাকে ওয়ার্কেবল মডেল হিসেবে আমি মানি। জি, ওয়ার্কেবল মডেল হিসেবে সেরকম জেনারেল রিলেটিভিটিটাকেও আমি ওয়ার্কেবল মডেল মনে করি, কিন্তু দুটো যেহেতু সাংঘর্ষিক, আমাদেরকে ওয়েট করতে হবে দেখার জন্য কোনটা টিকে থাকে। আচ্ছা, এটা যদি ওয়ার্কেবল মডেল হয় তাহলে মাল্টিভার্স থিওরি ওয়ার্কেবল মডেল না কেন? যেহেতু মাল্টিভার্স থিওরি মাল্টিভার্স থিওরি বিভিন্ন রূপে বিভিন্নজন বিভিন্ন রকম বলেছে। সাইক্লিক্যাল ইউনিভার্স, প্যারালাল ইউনিভার্স, এক একজনের এক একটা, কোনোটাই প্রমাণিত না। মাল্টিভার্স থিওরি আপনি কি অ্যাকসেপ্ট করেন না রিজেক্ট করেন? সত্যি বলতে কি, মাল্টিভার্সের যে রূপটা ভাইয়া আপনি বললেন সেটাকে আমি রিজেক্ট করি, যেটা ইটার্নাল। মাল্টিভার্স থাকতে পারে, কিন্তু প্রতিটা মাল্টিভার্সই কোথাও না কোথাও শুরু ছিল। আমার বিশ্বাসটা আসলে এরকম। কিন্তু রিসার্চ পেপার তো আপনার সাথে ডিসএগ্রি করতেছে না। রিসার্চ পেপারে তো অনেক রকম মাল্টিভার্সের অনেক মডেল আছে। আপনি যেটা বলছেন এটা তো এমন, মাল্টিভার্সের কয়েক রকম মডেল আছে। জি শুধু, এবং আপনি যে হয় অনেকগুলো আছে, আপনি জানেন এটা। আপনি কোনটা বিশ্বাসী?
আপনি কোনটায় বিশ্বাসী বুঝতে এগুলোর পারছি মধ্যে? তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে আমি যে প্রথম মডেল দিছিলাম যেটা মাল্টিভার্স ইন্টারপ্রিটেশন অফ কোয়ান্টাম মেকানিক্স, রাফায়েল বসু এবং লেনার্ড সাস্কিন তাদের রিসার্চ পেপারের জি। সমস্যাটা কি তুলে ধরেন? সমস্যাটা কি? না না, আমি তো বলছি না তাদের সমস্যা, আমি বলছি সব সায়েন্টিস্ট তার সাথে একমত না। যেরকম প্রফেসর পল ডিভিসের এক্সাম্পল আমি কিন্তু আপনাকে দিলাম, সেরকম না, না, কিন্তু না, আপনি না, যেভাবে না, বলছেন না, যেটি না, না, সায়েন্সের সেক্টরে। এই রিসার্চ পেপারের সমস্যাটা কি? এই রিসার্চ পেপার স্পেসিফিকলি এই রিসার্চ পেপারের সমস্যাটা কি? এই রিসার্চ পেপারে যেহেতু আছে যে এইটা হচ্ছে ইটার্নাল মাল্টিভার্স, আমি এটির সাথে একমত না। এই জন্য যে এখন পর্যন্ত তাদের কাছে সলিড কোনো এভিডেন্স নাই, কারণ এটা আপনার একমত বা দ্বিমত হওয়া আমার কাছে কোনো ম্যাটার করে না। আপনি রিসার্চ পেপারের মাধ্যমে শো করেন এই রিসার্চ পেপারে কি কি সমস্যা আছে সেটা তুলে ধরেন। না, এই রিসার্চ পেপারে কি কি সমস্যা আছে এটা যদি তুলে ধরতে 1 ঘন্টা সময় দেন আমাকে দেওয়া হবে? আপনি ইয়ে করে সামারি দেন, আবার অ্যাবস্ট্রাক্ট দেন না যে এই না না কারণে না, এটা একটা রিসার্চ পেপারের আপনি আমাকে বলতেছেন মিস্টেক পয়েন্ট আউট করে এটা অ্যানালাইসিস দিতে আমাকে 1 ঘন্টা সময় লাগবে, কারণ হচ্ছে এই রিসার্চ পেপারের ইন্ট্রিকেট ডিটেলস বের করে এটার ব্যাখ্যা কোন সায়েন্টিস্ট কিভাবে করেছে, যারা দ্বিমত করেছে, কেন করেছে, এগুলো দেখে তো আমাকে বলতে হবে। আমি যেহেতু ইটার্নাল এটা বিশ্বাসী না, যেই সায়েন্টিস্টরা বলেছেন যে মহাবিশ্বের শুরু ছিল আমি তাদের সাথে একমত। আপনি আমাকে এইটা কোশ্চেন করতে পারেন যে কাদের সাথে আপনি একমত, কেন একমত যদি জানতে চান 1 ঘন্টা সময় দিতে হবে। আচ্ছা, মাল্টিভার্স থিওরি আপনি ইটারনাল না বলতেছেন, তাহলে আপনি ইয়ে করেন তো, মাল্টিভার্স থিওরি যদি ইটারনাল না হয় তাহলে আপনি ডেনসিটি অফ ডার্ক ম্যাটার কিভাবে প্রেডিক্ট করবেন? না না, আমি কিন্তু বলি নাই মাল্টিভার্সের থিওরি ইটার্নাল, মাল্টিভার্সের সবগুলো মডেল ইটার্নাল নয়, আমি এটার বিভিন্ন টাইপের মডেল আছে, আমি সেটা বলেছি। আমি তো বললাম ইটারনাল মডেল দিছি আপনাকে, আপনি যে মডেল ইটারনাল না সেটা নিয়ে তো আলোচনা করতেছি না আমরা ব্রাদার। আমি না না, ইটারনাল সেটা মডেল নিয়ে আমরা না, আপনি যে ইটার্নাল মডেল যে ডেনসিটি অফ ডার্ক ম্যাটার যে বলছেন, আপনি কিসের ভিত্তিতে সেটাকে মেনে নিচ্ছেন একটু বলেন? আপনার কাছে কি মানে কি আছে প্রমাণ যে এই ডেনসিটি অফ ডার্ক ম্যাটারটা যে একেবারে 100% ট্রুথ, এই জন্য আপনার ওই ইটার্নাল মডেলটা সত্যি, এটার পক্ষে আপনার কাছে কি এভিডেন্স আছে? শন ক্যারলের প্লট হলো যে মাল্টিভার্সকে যদি আমরা বেসিস হিসেবে ধরে না নেই তাহলে আমরা ডেনসিটি অফ ডার্ক ম্যাটার এবং এই ধরনের প্রেডিকশন গুলো আমরা মেক করতে পারবো না। তাহলে যেসব সায়েন্টিস্ট এটার বিরোধিতা করেছেন তারা কি এই বিষয়টা জানেন না যে ডেনসিটি অফ ডার্ক ম্যাটার বলে কিছু আছে? তারা কিভাবে রিফিউট করছে তাদের রিসার্চ পেপার না শো করলে আমি বুঝবো কিভাবে? এক্স্যাক্টলি, সেরকম আপনাকে রিসার্চ পেপার আমাকে প্লেস করেন, আরো 1 ঘন্টার আরেকটা ডিবেট হবে। যদি রিসার্চ পেপার নিয়ে বলেন তাহলে লম্বা সময় নিয়ে রিসার্চ করেই বসতে হবে, এটা আপনিও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনি মাল্টিভার্স সম্পর্কে আর একটু স্টাডি করতে হবে আপনার। সরি অ্যাবাউট দ্যাট। শিওর, আচ্ছা ঠিক আছে, আমারও তাই মনে হয়, আপনারও স্টাডি করতে হবে। না আমি তো রিসার্চ পেপার শো করলাম মাল্টিভার্সের পক্ষে। না, আপনি কোনো রিসার্চ পেপার শো করেন না, আপনি শুধু বলছেন ডেনসিটি অফ ডার্ক ম্যাটার, এটা কোন রিসার্চ পেপার? আপনি শুধু নাম বলছেন, কোনো ডিটেলস আপনি দিচ্ছেন না। আপনি বলেন, ডিটেলস বলেন, ডেনসিটি অফ ডার্ক ম্যাটারের ডিটেলস বলেন। দাঁড়ান, দ্য মাল্টিভার্স ইন্টারপ্রিটেশন অফ কোয়ান্টাম মেকানিক্স এটা রিসার্চ পেপার না তো কি? না না, আমি বলি নাই যে এটা রিসার্চ পেপার না, আপনি বলছেন এটা ডিটেলস নিয়ে ইয়ে করতে হবে। আপনি বলছেন আমি রিসার্চ পেপার দেই না নাই। না না না, এটা তাহলে ভাই আপনি বুঝছেন, আমি বলি নাই যে রিসার্চ পেপার দেন নাই। আপনি বললেন যে রিসার্চ পেপার আপনি আনছেন, তো এখন সেটা ডিটেলস কি আপনি বলতে পারবেন? আপনি এটাকে 2 মিনিটে বলতে পারবেন আমাকে? আপনি এটা 2 মিনিটে বলতে পারবেন? কোন ডিবেটে কি দেখছেন আপনি রিসার্চ পেপার কমপ্লিটলি বলছে? রিসার্চ পেপার অ্যাবস্ট্রাক্ট বলছে। এক্স্যাক্টলি, সেরকম একটা রিসার্চ পেপারের আমিও কিন্তু রেফারেন্স দিয়ে দিচ্ছি, আপনি বলছেন পাবলিকেশন কি সেটার নামও দিচ্ছি, আপনি এটা বের করে দেখে নেন। হ্যাঁ, এই আমার মাল্টিভার্স মডেলে কি কি সমস্যা সেটা তো আপনি কোন রিসার্চ পেপার দ্বারা শো করেন নাই। তাহলে আমি বুঝবো কিভাবে আপনি আমারটাকে রিপিট করতেছেন? হাউ? কি কি সমস্যা হচ্ছে যদি এটাকে ইটার্নাল ধরা হয় ইনফিনিট রিগ্রেসে পড়ে, আমি যেটার সাথে একমত না, সোজা কথা। না, ইনফিনিট রিগ্রেসের তারা রিসার্চ পেপারের মাঝে বলেছে ইনফিনিট রিগ্রেসের কোনো প্রবলেম নাই। না, আমার মতে এটা পড়বে, আপনি একমত নাও হতে পারেন। আমি মনে করি যেসব সায়েন্টিস্ট আপনার তো কেউ গুরুত্ব দিবে না আপনি যদি রিসার্চ পেপার শো না করেন। আচ্ছা ঠিক আছে, আমার মত না, রিসার্চ পেপার তো আমি বলে দিলাম, আপনি দেখেন আইনস্টাইনস রিডাকশন অফ কোয়ান্টাম থিওরি রিসার্চ পেপার কে লিখছেন, কোন পাবলিকেশন, ভলিউম নাম্বার, পেজ নাম্বার দিয়ে দিচ্ছে, আপনি দেখেন রিসার্চ পেপার তো আমি শো করলাম আপনাকে। মাল্টিভার্সের যে মডেলটা আমি দিছি, আপনাকে যদি কোনো রিসার্চ পেপারকে ডিসমিস করতে হয় আপনাকে ওই রিসার্চ পেপারের প্রবলেমগুলো আউটলাইন করতে হবে। আচ্ছা, আমি তো রিসার্চ পেপার বললাম, আপনি কি এটার সাথে একমত যে আইনস্টাইনস রিডাকশন অফ কোয়ান্টাম থিওরি? আপনি অন্য বিষয়ে রিসার্চ পেপার নিয়ে না আসেন। না, আপনি যে আমারটার সাথে একমত না, আপনি কি আমারটার মধ্যে কি কি ভুল আছে বলতে পারবেন এখন?
হ্যাঁ, আমি আপনাকে বলে দিই কিভাবে রিসার্চ পেপারকে ডিসমিস করতে হয়। আপনি যদি ডেনসিটি অফ ডার্ক ম্যাটারের জন্য কোনো ধরনের রিসার্চ পেপার তৈরি করেন, আগে একটু শুনেন, আপনি যদি রিসার্চ পেপার তৈরি করেন যে ডেনসিটি অফ ডার্ক ম্যাটারের পক্ষে, তাহলে ওইটার কি কি সমস্যা আছে সেটা আরেকটা রিসার্চ পেপার থেকে আমাকে উল্লেখ করতে হবে যে এই প্রবলেম, এই যে এই প্রবলেম 1 2 3 4 এই প্রবলেমের কারণে ডেনসিটি অফ ডার্ক ম্যাটার টাকার থিওরি অনুসারে বা রিসার্চ পেপারের মাধ্যমে প্রেডিক্ট করা সম্ভব হচ্ছে না। এটা তো আপনি করেন নাই। ডেনসিটি অফ ডার্ক ম্যাটারের আপনি বলতে চাচ্ছেন যে ডেনসিটি অফ ডার্ক ম্যাটারের মাধ্যমে ওই আপনার ইটারনাল মাল্টিভার্স প্রমাণ হয়ে গেছে। তাহলে যেসব সায়েন্টিস্ট এখনো বিরোধিতা করছেন মানে আপনি নিশ্চয়ই তাদের চেয়ে ভালোভাবে বুঝে গেছেন যে ডেনসিটি অফ ডার্ক ম্যাটার ইরিফিউটেবল একটা প্রুফ, রাইট? কারা ডিসএগ্রি করছে সেটা দিয়ে তো কোনো ধরনের নাম সহ আমি বলে দিচ্ছি। আমি বললাম যে ডিসএগ্রি করছেন কিসের মাধ্যমে, রিসার্চ পেপার কই? না আপনি যে বলছেন যে তাদের এটা সঠিক, তারা ডার্ক ম্যাটারের ডেনসিটি নিয়ে যে একটা যে কনক্লুশন দাঁড় করেন তাদের এটা সঠিক, আপনি কি সেটা ল্যাবে গিয়ে টেস্ট করে দেখছেন? আপনার কাছে কি টেলিস্কোপ আছে? আপনি কি নিজে সেটা মানে ভেরিফাই করে দেখছেন এটা ট্রু কিনা? আমার চেক করার তো প্রয়োজন নাই ভাই। এই জায়গায় না তারা মডেল অবশ্যই দিয়ে প্রয়োজন আছে। আপনি নিজে এটাকে টেস্টিফাই না করে কি করে বলেন যে আমি এটার সাথে একমত? আপনার মানে আপনি যে সায়েন্টিফিক ভাবে তো আমি অস্বীকার করবো না, এটা কিন্তু আপনি রিসার্চ পেপার থেকে বলছেন এবং বুঝেই বলতেছেন। আমি কিন্তু ওইটা আমাকে ভুল বুঝবেন না, মানে এইটা আমি কিন্তু সেটা কিন্তু আপনি যেটা চাচ্ছেন যে কোন কোন বিষয়ের সাথে আপনি একমত না, আমিও তো বলতে পারি আপনি যে একমত, আপনি কি ভেরিফাই করে দেখছেন? আপনি তাদের রিসার্চ পেপার অন্ধভাবে মেনে নিচ্ছেন বিকজ আপনি নিজে কিছু টেস্ট করে দেখেন নাই। আমি বলছি যে কোনো জিনিসকে প্রমাণ করতে হলে তাকে কি অবজার্ভ করতে হয় নিজে গিয়ে? অবজার্ভ করতে হলে কি কি লাগে? ডার্ক ম্যাটার অবজার্ভ করার যে টেলিস্কোপ, ডু ইউ হ্যাভ ইট? আমি আপনাকে যে প্রশ্ন করছি সেটার উত্তর দেন। আমি বলছি কোনো জিনিসকে না প্রমাণ না করতে হলে নিজে না ভাইয়া, আমি আপনার সাথে একমত। ডার্ক ম্যাটারকে অবজার্ভ করতে হলে যে টেলিস্কোপ লাগে সেটা কি আপনার কাছে আছে? না ডার্ক ম্যাটারের টেলিস্কোপ তো সায়েন্টিস্টদের কাছে আছে, তারা যে মডেল দিবে ওইটাতে না তাদের কাছে আছে। আপনি কি নিজে ভেরিফাই করে দেখছেন যে দুই দল সায়েন্টিস্টে মতভেদ করলো কাদেরটা সঠিক? আপনি নিজে টেলিস্কোপ নিয়ে ভেরিফাই করে দেখছেন সেটা? কিভাবে আপনি একমত হলেন যে ওরাই কারেক্ট? অন্য রিসার্চ পেপারটা আমিও আপনাকে দেখালাম এটার বিরুদ্ধে। রিসার্চ পেপার অনেক আছে। আমার মডেলে কি কি সমস্যা সেটার পক্ষে তো কোনো না অ্যানালাইটিক্যাল কি কি সমস্যা এটা আপনি বলতে পারছেন না। আপনি বলছেন ডেনসিটি অফ ডার্ক ম্যাটার সঠিক, এটা আপনি কিভাবে বুঝলেন যে সঠিক? আপনি কি সেটা ভেরিফাই করে দেখছেন? এই যে বললো যে the multiverse is necessary to give exact operational meaning to probabilistic prediction from quantum mechanics. ওকে, এটা তাদের বক্তব্য। পল ডেভিসের বক্তব্য আমি তাহলে এখন প্রফেসর পল ডেভিস। আচ্ছা আপনি তো ওই রনি ভাই, আপনি একজন সায়েন্টিস্ট, একটা রিসার্চ পেপার থেকে আমি পড়ছি, রিসার্চ পেপার থেকে, এবং আমি আপনাকে এভিডেন্স দিচ্ছি। if the biosciences of the natural world were the result of randomness we might expect, এভাবে আমি পুরো শেষ পর্যন্ত পড়ে শোনাইতে পারি প্রফেসর পল ডেভিস কি বলছেন এটার বিরুদ্ধে। তো উনি কি না বুঝে বলছেন? এখন আপনি বলতে পারেন আপনি কি করে প্রফেসর পল ডেভিস এটা বিশ্বাস করলেন? তার রিসার্চ পেপার তো খুলে হতে পারে। আমিও সেইভাবে আপনাকে বলতে পারি আপনার রিসার্চ পেপারে যেসব সায়েন্টিস্ট লিখছেন তাদেরটাও ভুল হতে পারে। কারণ নিজস্ব বক্তব্য তো প্রমাণ না। আপনি পল ডেভিস কোন রিসার্চ পেপারে না এটা তো বলে দিলাম উনার পরিষ্কার ভাবে। এখানে আমি রেফারেন্সও বলে দিচ্ছি, আপনি এটা রেকর্ড প্লেব্যাক করে দেখে নিন। রেফারেন্স দিয়ে দিচ্ছি আমি সবগুলো, একই কথা বারবার বলে করে। ওকে, আপনি দেখেন এখানে প্রফেসর পল ডেভিস। ঠিক আছে, অন্য কোয়েশ্চনে আমরা যাই। ভিউয়ারদের উদ্দেশ্যে তো আমি মডেল প্রোভাইড করতে, আপনারা মডেলগুলো চেক করে দেখতে পারেন। এই জায়গায় বারবার অ্যাকচুয়ালি মডেলগুলো কি রিজেক্ট করতেছেন, সো এগুলো নিয়ে আলোচনা করা সম্ভব না। রনিন ভাই, আপনি কিন্তু এই ব্যাপারে যথেষ্ট জ্ঞানী, আপনি কিন্তু নলেজেবল। আপনি জানেন যে আপনার এটা ইটারনাল যে 17 বলছেন মডেল, সেরকম বিগ ব্যাং এরও কিন্তু অনেক মডেল আছে যেগুলোতে বিগিনিং বলা আছে। আপনি নিশ্চয়ই এটা জানেন, আমি শিওর। আচ্ছা ঠিক আছে, এবার আমি আর্গুমেন্ট যেটা দিছিলাম ওইটা আপনি ইয়ে করেন, ওইটা আপনি রিফিউট করেন। আর্গুমেন্টটা মনে আছে কিনা? না, ফিলোসফার ইজ a 70% atheist, 72% atheist, এটা সেটা আর্গুমেন্ট। আচ্ছা এই সার্ভেটা এটা বলছেন আপনি, কিন্তু এই সার্ভে রিপোর্টটা কারা করছে এবং কবে করা হয়েছে? যারা করছে মানে তাদের ওরিয়েন্টেশন কি? এটার কি এভিডেন্স দিতে পারবেন আপনি যে তারা নিউট্রাল? ফিলোসফি যে সার্ভেগুলো করা হয় ওইটার যে সবচেয়ে হাইয়েস্ট যে এইগুলো যারা শুনছে তারা বুঝতে পারছে কি ধরনের সার্ভে রিপোর্ট এগুলো। যাই হোক, এটা নিয়ে আমি আসলে বলার সময় নষ্ট। সার্ভে যদি আপনি না মানেন, আপনি সায়েন্টিফিক মডেল মানতেছেন না, আপনি ফিলোসফারদের সার্ভে মানতেছেন না। ফিলোসফারদের যে সার্ভের কথা আপনি বলছেন, হু কন্ডাক্টেড দ্য সার্ভে, হুইচ অর্গানাইজেশন, নামটা একটু বলেন আমাকে। ফিলোসফিক্যাল অথরিটি।
লোকাল অথরিটি কোন দেশের? কারা এরা? এদের নিশ্চয়ই একটা নাম আছে এই অর্গানাইজেশনের। ভিউয়ার্স, আমি কি লোকাল অথরিটি বলছি? ফিলোসফিক্যাল অথরিটি ব্রাদার। ফিলোসফিক্যাল অথরিটি কোন দেশের? এই অর্গানাইজেশনটা কাদের? এটা হলো ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজড একটা ইফিল সার্ভে পেপার লিখে সার্চ করলে আপনি পেয়ে আচ্ছা, যাবেন। আচ্ছা। এখন এটা নিয়ে আলোচনা করলে আচ্ছা, টপিক আচ্ছা। থেকে বের হয়ে যাবে। আমি বলছি যে আমার যে আচ্ছা, ঠিক আছে, আর্গুমেন্টটা, আচ্ছা, সমস্যা নেই, জি বলেন। if universe doesn't begin to exist from ex nihilo situation, then it's eternal. আপনি প্রথমে বলেন ex nihilo situation কাকে বলে? জি ex nihilo situation কাকে বলা হয়? জি একটু মানে রিপিট করুন, আমি বুঝতে পারিনি। যে আমার ex কথা শুনতে nihilo পাচ্ছেন? situation, জি জি, এক্স এক্স কি বললেন? ex nihilo situation। এটা কি আপনি বলেন, আমি এটা সম্বন্ধে আসলে জানি না, শুনলে ও বুঝতে মাই পারবো। গুডনেস, আপনি ex nihilo বুঝেন না? না না, আমি সত্যি বুঝি না, আপনি যদি বুঝে থাকেন আমাকে একটু বোঝান। ex nihilo সিচুয়েশন হলো নাথিংনেস, কোনো ম্যাটার নাই, কিছু নাই, এই সিচুয়েশনকে বলে ও ex nihilo আচ্ছা, situation। বলছি হিগস বসন বলে এটাকে। ঠিক আছে, বলেন, অসুবিধা নেই, ভিন্ন নামও থাকে। না না, নাথিংনেস, এটা যেটা বলছেন মানে নাথিংনেস নিয়ে প্রথমেই আমি ডিসকাস করছি। এটাকে সায়েন্টিফিক ভাবে হিগস বসন বলে, গড পার্টিকলস বলে, আপনি যেটা বলছেন। যাই হোক, হ্যাঁ বলেন আপনি, এটাকে সমস্যা নেই। নাথিংনেস বলা হয় না, এটা আচ্ছা, বলতে ন্যাচারাল পারে, সমস্যা নাই, এটার বিভিন্ন নাম, সায়েন্টিফিক নাম থাকতে পারে, বলেন আপনি, অসুবিধা নেই। ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়লে আমরা অবশ্যই জানি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হলে একটু কেয়ারফুলি ইউজ করতে হয়। আচ্ছা, এটা আচ্ছা, ঠিক যারা আছে, শুনছে তারা অনলাইনে চেক করে দেখবে এটা কে সঠিক বলছে, আপনি বলেন, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, ইফ ইউনিভার্স doesn't begin to exist from ex nihilo situation, then it's eternal। মানে যদি কোনো নাথিংনেস থেকে যদি কোনো জিনিস বিগান না করে, তাহলে সেটা ইটারনাল। আপনি আপনি কি বলেন নাথিংনেস এর প্রমাণ আছে আপনার কাছে? না, নাথিংনেস, আমিও তো বললাম যে নাথিং থেকে সামথিং আসতে পারে না, আমি তো আপনার সাথে একমত। এটা নিয়ে কি আলোচনা করবো? আপনার শূন্য থেকে তৈরি করছেন সবকিছু। জি হ্যাঁ, যেহেতু ইউনিভার্স আপনার টাইম এবং স্পেস দ্বারা বাউন্ড, এবং আপনার বড় বড় সায়েন্টিস্টের রেফারেন্স স্টিফেন হকিং, রজার পেনরোজ বলেছেন এই যে সিঙ্গুলারিটি, যেটা প্রথম যে স্টার্ট পয়েন্ট, তার আগে টাইম অ্যান্ড স্পেস ছিল না। তার মানে এই ইউনিভার্সটার যে কজ, তিনি আনকজড এবং ডিফারেন্ট ফ্রম দ্য ইউনিভার্স। যদি ডিফারেন্টই হয় তাহলে হি ক্যান ক্রিয়েট ফ্রম নাথিং, কারণ আমরা নাথিং থেকে ক্রিয়েট করতে পারি না। উনি যদি ডিফারেন্ট হন, ওনার সেই অ্যাবিলিটি আছে বলে তো উনি ডিফারেন্ট। আচ্ছা, টাইম স্পেস নাই, তাহলে স্টিফেন হকিং এর ইমাজিনারি টাইম এই জিনিসটা কি? ইমাজিনারি টাইম মানে কল্পিত টাইম, অর্থাৎ রিয়েল না, এই জিনিসটা মানে রিয়েল টাইম। না, এভাবে বললে হবে না। ইমাজিনারি টাইম হলো পার্টিকলস এর একটা আছে, সিস্টেম আছে। এটা ইমাজিনারি টাইম মনে হলো আমাদের বিগ ব্যাং এর আগেও টাইমকে আমরা ধরে নেই, টাইম আছে, আমরা বলতে পারি না 100% ইউনিভার্সের টাইম হতে পারে না। না, এটা আপনি তাহলে আমাকে রেফারেন্স দেন, স্টিফেন হকিং তার কোন বইয়ের কোন পৃষ্ঠায় এটা বলছেন যে টাইম ছিল। ইমাজিনারি টাইম মিন্স যেটা রিয়েল না। ইমাজিনারি একটা মেয়েকে এখন আমি কল্পনা করলাম, চিন্তা করলাম ঐশ্বরিয়া রায়, আর 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 আমার কাছে আছে অন্য জিনিস। যদি এরকম হয়, আপনি কি বলবেন এটা রিয়েল ঐশ্বরিয়া? এই ইমাজিনারি মানে আপনি আমার তো ভালো জানেন, এটা মানে কাল্পনিক, তার মানে রিয়েল না। না বুঝে কমেন্ট করেন না। ইমাজিনারি টাইম না বলতে না না, ইমাজিনারি টাইম মানে রিয়েল টাইম না। এটা যারা শুনছে ইমাজিনারি শব্দের অর্থ যারা জানে তারা বুঝতে পারছে এটার মিনিংটা কি। না ইমাজিনারি টাইম মানে হলো যে এটা হলো ইমাজিনারি নাম্বারস রেফারেন্স টু দ্য ম্যাথমেটিক্যাল ভেক্টর। এটা কোনো আমি বুঝতে পারছি আপনার এটা, রনি সাহেব, আমি বুঝতে পারছি, কিন্তু সেটা হচ্ছে ক্যালকুলাসে যেরকম ইনফিনিটি ধরে নেওয়া হয়, কিন্তু ইনফিনিটির অস্তিত্ব কেউ প্রমাণ করতে পারেনি কখনো, সেরকম ভাবে তারা ধরে নিচ্ছেন, কিন্তু আসলে তো টাইম ছিল না। কিন্তু তারা তো এটা উল্লেখ করছেন দেয়ার ওয়াজ নো টাইম এন্ড স্পেস, তারা এটা বলছেন না। সেম ভাবে আমরা যদি মাল্টিভার্সকে ধরে নেই বেস হিসেবে, তাহলে আমরা বিভিন্ন ধরনের প্রেডিকশন মেক করতে পারি। আমরা যদি কোনো থিওরিকে এস্টাবলিশ করতে হয়, একটু বলতে দেন, আপনি বলছেন অনেক সময়, আমরা যদি একটা থিওরিকে এস্টাবলিশ করতে যাই, গড হলো রিয়েল থিওরি না মাল্টিভার্স বা ন্যাচারাল কোনো জিনিস হলো রিয়েল থিওরি, তাহলে আমাকে প্রেডিকশন মেক করতে হবে। প্রেডিকশন মেক করে, যেমন আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, হঠাৎ করে একটা ধরি আপনার টেবিল থেকে একটা চায়ের কাপ পড়ে গেছে, এখন আপনি কিভাবে এস্টাবলিশ করবেন যে এটা এক্সপ্লেনেশন কি? আপনাকে কিছু ফিউচার প্রেডিকশন মেক করতে হবে যে আমার থিওরি যদি কারেক্ট থাকে, আমার হাইপোথিসিস যদি কারেক্ট থাকে, তাহলে আমি ফিউচারে এই জিনিসগুলো আমি দেখতে পাবো। এই জিনিসগুলোর মাধ্যমে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনার থিওরিটা বেস্ট। মাল্টিভার্সকে আমরা ধরে নিলে আমরা
ডেনসিটি অফ ডার্ক ম্যাটার আমরা ইয়ে করতে পারি, আমরা প্রেডিক্ট করতে পারি। তারপর অন্যান্য যে জিনিসগুলো আছে আমরা প্রেডিক্ট করতে পারি, যেগুলো শন ক্যারলের বক্তব্য, মাল্টিভার্সকে ধরার মাধ্যমে এই জিনিসগুলো আমরা প্রেডিক্ট করতে পারি। এখন আপনি যেহেতু আল্লাহকে ধরে নিচ্ছেন, আপনি আল্লাহর মাধ্যমে ডেনসিটি অফ ডার্ক ম্যাটার কিভাবে আপনি প্রেডিক্ট করবেন? কোনো জিনিসই তো আপনি প্রেডিক্ট করতে পারবেন না। প্রথমে আপনি আমাকে একটা জিনিসের উত্তর দিবেন প্লিজ, যে হোয়াট ইজ সায়েন্টিফিক প্রেডিকশন? সায়েন্টিফিক প্রেডিকশন কাকে বলে? আচ্ছা, আপনি যেটা বলছেন এখানে আমি যে সায়েন্টিস্টের রেফারেন্স দিয়েছিলাম উনি কিন্তু ঠিক অপোজিট কথা বলছেন যে মাল্টিভার্স ধরে নিলে কি হবে। হি সেড আমি তাহলে we might expect the observed universe to be minimally rather than optimally biofriendly. The degree of biofriendliness of the observed universe is far in excess of what is needed to give rise to a few observers. একটু লম্বা, যাই হোক। কত সালের এটা একটু বলেন আমারে। এটা হচ্ছে 2003। 2003। আর আমি যে মডেল দিছি আপনাকে সেটা হলো 2011। না তাহলে কোনটা সমস্যা নাই। আচ্ছা 2011 এর পরে আরো মডেল আসছে এটা আপনি মানেন? আচ্ছা একটা প্রশ্ন, 2011 এর পরে যে আরো ভিন্ন ভিন্ন মডেল আসছে এটা আপনি মানেন? 2011 এর পরে যে আরো মডেল আসছে। আমি আপনাকে শুধু এটা বলি কেন ইম্পর্টেন্ট এই জিনিসটা, টাইম জিনিসটা কেন ইম্পর্টেন্ট। আমি মাল্টিভার্স নিয়ে প্রাথমিকভাবে যে থিওরিগুলো দেয়া হতো সেগুলোতে কিছু প্রবলেম তৈরি হইতো, যেটা আমি আপনাকে একটু আগে যেটা এক্সপ্লেইন করলাম, আমি স্টেটমেন্টে আমার পার্সোনাল স্টেটমেন্টে আমি এক্সপ্লেইন করছিলাম যে সেটা হলো যে আমরা মাল্টিভার্সে বলসম্যান ব্রেইন নামে একটা প্রবলেম আছে, সেটা আমরা দেখতে পাই যে প্রাথমিক থিওরিগুলো ছিল। তারপরে হলো অ্যাঙ্গলস প্রবলেম একটা আছে, ওইটা আমরা প্রবলেমগুলো অ্যাঙ্গলস প্যারাডক্স অ্যাকচুয়ালি আমরা প্রবলেমগুলো দেখতে পাই। এজন্য মাল্টিভার্স থিওরি এগুলোকে তারা রিজেক্ট করছে। কিন্তু আমি আপনাকে লাস্টের দিকে যে আপনাকে আমি মডেল দিয়েছিলাম যে ফিজিক্যাল থিওরিজ, ইটারনাল ইনফ্লেশন এন্ড কোয়ান্টাম ইউনিভার্স, এই যে ইয়াসুফি নামুরোর যে রিসার্চ পেপার, এইটাতে এই প্রবলেমগুলো সলভ করে রিসার্চ পেপার তৈরি করা হয়েছে। তার মানে আপনি যে বলছেন সায়েন্টিস্টের কথা, সে হয়তো বা এমন মাল্টিভার্স হবে না বা এমন মাল্টিভার্স পসিবল না যেটাতে এই প্রবলেমগুলো আগে ছিল, প্রাথমিক থিওরিগুলোতে ছিল, কিন্তু পরে এই থিওরিগুলো এই প্রবলেমগুলোকে সলভ করে তাইরা এই থিওরিগুলো আনছে। এই জন্য আমি আপনাকে বারবার প্রশ্ন করতেছি যে এই মডেলের সমস্যা আছে, কি কি সমস্যা আছে সেটা নিয়ে যে মানে যে মডেলগুলো তৈরি করতে পারে তারা যে রিসার্চ পেপার দিয়েছে ওইটা আমাকে শো করেন, কিন্তু যেটা আপনি শো করতে পারেন না। এবং মারুফ ভাই আপনাদের দুজনকে একটু থামাচ্ছি আপনাদের দুজনকে, যে আমাদের অলরেডি 20 মিনিট সময় শেষ, অর্থাৎ আমাদের ওপেন ডিসকাশনের যে 20 মিনিট সময় নির্ধারণ করা ছিল সেই সময়টি শেষ, এবং আমরা মোটামুটি অনেকক্ষণ ধরেই আপনাদের ওপেন ডিসকাশন শুনতেছিলাম। আমি আচ্ছা 1 মিনিট না, আমি অবশ্যই আরো যেহেতু বলতেছেন তাহলে অবশ্যই আপনাকে আরো 2 মিনিট, আপনাদের দুজনকেই 2 মিনিট সময় এক্সট্রা দেওয়া হলো। আপনারা এর ভিতরে ওপেন ডিসকাশনটা শেষ করেন, তার পরবর্তীতে আপনাদের কনক্লুশনের জন্য আলাদা টাইম দেওয়া হবে। আর এর মাঝখানে অবশ্যই মোহিত ভাইকে অবশ্যই বলবো যে দর্শকদের কাছ থেকে 2-1টি কোশ্চেন আপনাদের কাছে শুরু করার জন্য। তো ধন্যবাদ, আপনাদেরকে এক্সট্রা 2 মিনিট সময় দেওয়া হলো এখন। আচ্ছা মারুফ ভাইকে জাস্ট একটা লাস্ট রিকোয়েস্ট, আমার আর্গুমেন্টটা দিতে পারলাম না, আচ্ছা ঠিক আছে, এটা সমস্যা না। মারুফ ভাই আপনার কাছে সুযোগ দিতে হবে। আচ্ছা আপনি যে আমি প্রশ্নটা করি আপনার কাছে যেহেতু সময় নাই এখন, তার বলার সময় নাই, টাইম শেষ হয়ে গেছে ওপেন কনভারসেশনে। আমি বলছি যে আপনার কাছে পক্ষে কোনো ধরনের ডিডাকটিভ আর্গুমেন্ট আছে কিনা, প্রেমিস আকারে থাকলে আমার দেন। ডিডাকটিভ আর্গুমেন্ট আপনারা তো মানে সায়েন্সের ক্ষেত্রে মানে ইন্ডাকশন ব্যবহার করেন, তো আমার কাছ থেকে আবার ডিডাকটিভ আর্গুমেন্ট কেন চাচ্ছেন? আপনি না নিজেই বললেন এটা ফিলোসফিক্যাল কনভারসেশন, এটা সায়েন্স দুটোই আছে। আচ্ছা ঠিক আছে, ডিডাকটিভ আর্গুমেন্টটা খুব সিম্পল, স্পেসিফিক জিনিসগুলোর উপর থেকে জেনারেলাইজ করে, তো স্পেসিফিক বিভিন্ন সৃষ্টি জগতের ডিজাইন আপনার যেটা চাচ্ছেন। না না ইন্ডাকশনে যাচ্ছে না, আমি ডিডাকটিভে বলছি। ডিডাকটিভ মানে তো আপনি নিশ্চয়ই জানেন স্পেসিফিক থেকে জেনারেলাইজ করা, এই তো স্পেসিফিক বিভিন্ন প্রুফের কথা অলরেডি আমি কিন্তু কসমিক ডিজাইন, ফাইন টিউনিং এগুলোর কথা উল্লেখ করছি। যাই হোক, এখন মানে হয়তো আপনি মিস করে গেছেন। আপনি বলছেন 2011 সালে ওটা আসছে। আমি যদি আপনাকে রেফারেন্স দিতে পারি যে 2011 সালের পরে মাল্টিভার্সের আরো অন্য থিওরি আসছে, তাহলে কি আপনি ধরে নেবেন যে আপনারটা ভুল? শো করতে হবে আমার মডেলে কি কি সমস্যা আছে। ডেফিনেটলি সবচেয়ে ফেমাস যেটা, আপনি space.com এ যান, সেখানে কসমিক কনফিউশন নামে কেলা কসফিল্ড 2015 সালের জুনের 12 তারিখে একটা আর্টিকেল লিখছেন, সেটা পরে আপনি দেখেন কতটা বই পড়তে হবে। আমি রেফারেন্স দিয়ে দিলাম, যারা space.com এ গিয়ে দেখে আসতে পারেন। 2015 সালে। 2015 সাল। আচ্ছা ঠিক আছে। দ্য পয়েন্ট ইজ দ্যাট এটি রেগুলার চেঞ্জ হচ্ছে, এটা আপনিও দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি। এই মাল্টিভার্সের থিওরি রেগুলার চেঞ্জ হচ্ছে,
আর যারা সিঙ্গেল ইউনিভার্সে বিশ্বাসী তারাও বিভিন্ন থিওরি দিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে বাস্তবতা, এটা আমাদেরকে মানতে হবে। অ্যাবস্ট্রাক্টটা পড়ে শোনান। এক্সট্রাটা আমি তো বলে দিলাম। এখন এটা যদি পুরোটা আমাকে পড়ে শোনাতে হয়, আধা ঘন্টা সময় দেওয়া হোক। আমি তো এটা আপনি একটা রিসার্চ পেপার বের করছেন, এটার হেডলাইন্স হচ্ছে, হেডলাইন্স আমি বলে দিচ্ছি, কসমিক কনফিউশন টক অফ মাল্টিভার্স এন্ড বিগ এররস ইন অ্যাস্ট্রোফিজিক্স। এটা হচ্ছে টাইটেল, কেলা কফিল্ডের লেখা। এটা আপনারা পড়ে দেখবেন। আবার একটু বলেন, সরি বুঝি নাই। কসমিক কনফিউশন টক অফ মাল্টিভার্সেস এন্ড বিগ এররস ইন অ্যাস্ট্রোফিজিক্স। এটা কি রিসার্চ পেপার? জি অবশ্যই, এটা তো উইদাউট মানে ইয়ে ছাড়া আমি বলছি না। আর্টিকেল, রিসার্চ পেপার না আর্টিকেল? এটা আপনি নিজে বের করে দেখেন, আমি বললে তো হবে না। আপনার কাছে এটা বলেন আমার আর্টিকেল আর রিসার্চ পেপারের মধ্যে এটা পার্থক্য একটা আছে। আর্টিকেল না রিসার্চ পেপার সেটা আমি একটু আমার দেখতে হবে এখানে। এটা space.com এ এসছে ওয়েবসাইটে। আর আর্টিকেল হলে সেটা পরিত্যাক্ত তা তো না। সায়েন্টিফিক আর্টিকেল গুলো ভ্যালিড ডকুমেন্ট, এটা তো আপনি মানবেন। শুধু রিসার্চ পেপার করলে তো হবে না। আচ্ছা ঠিক আছে, এখন যদি আমি আপনাকে একটা, আপনার থিওরি 2015 এ আসছে, আমি যদি লেটার একটা দিয়ে প্রমাণ করতে পারি মাল্টিভার্স ইজ রিয়েল, তাহলে লেটার মানে একটা চিঠি দেয়া? আচ্ছা সেটা এখন তার মানে আপনি মেনে নিলেন যে ক্রমান্বয়ে পরিবর্তন হচ্ছে। না, আপনি যদি এই টেকনিকে যান যে লেটার থিওরি দিয়ে আমি প্রমাণ করতে পারবো আপনাকে রং, তাহলে আমি লেটার থিওরি দিয়ে আপনাকে। রনিন সাহেব, আমি এটা বলছি না যে প্রমাণ হয়ে গেল 2011 সালে একটা ভুল, তা কিন্তু না। আমি বলতে চাচ্ছি যে আপনি বললেন লেটেস্ট, এর চেয়ে লেটেস্ট আছে, তার চেয়ে লেটেস্ট পাওয়া যাবে, আরো লেটেস্ট আসবে। আমার পয়েন্ট হচ্ছে এটা। হ্যাঁ লেটেস্ট আসবে, তাহলে আমরা ইনফারেন্স টু দ্য বেস্ট এক্সপ্লেনেশন যদি আমরা দেই, যেমন একটা জিনিস এক্সপ্লেইন করতে হতে হবে। আপনি 2011 সালেরটা ফেলে দিয়ে 2011 সালেরটা ফেলে দিয়ে আরো সামনে আসেন, তাহলে এটা রিসার্চ পেপারের মাধ্যমে দিতে হবে, আপনি আর্টিকেল দিলে তো হবে না। আমি বলি আপনাকে, সায়েন্টিফিক আর্টিকেল ইজ এ ভ্যালিড ডকুমেন্ট। এটি যদি আপনি বোঝানোর চেষ্টা করেন যে সায়েন্টিফিক কোন আর্টিকেল দেখানো হলে সেটা কোনো ভ্যালিড ডকুমেন্ট না, এটা আপনি রং বোঝাচ্ছেন। আপনি এটা রং বোঝাচ্ছেন। আর্টিকেল কালকে কোন সায়েন্টিস্ট লিখতে পারে যে এই সমস্যা ছিল, কিন্তু যতক্ষণ পর্যন্ত রিসার্চ পেপার যেমন ভ্যালিড ডকুমেন্ট, আর্টিকেলটা তাহলে না আর্টিকেল লিখলে সে কি মানে যে কোনো সায়েন্টিস্ট যা খুশি লিখে দিচ্ছে আর্টিকেল, মানে এই সমস্ত ওয়েবসাইটে তাই ছাপিয়ে দিচ্ছে। আচ্ছা, আর্টিকেল দিয়ে আপনি আর্টিকেলকে ডিসমিস করতে পারবেন, আর্টিকেল দিয়ে আর্টিকেলকে ডিসমিস করতে পারবেন, আর্টিকেল দিয়ে রিসার্চ পেপারকে ডিসমিস করতে পারবেন না। হু সেজ দ্যাট? এই থিওরি কে দিল? এটা আপনি জানেন না? এটা আপনি জানেন না? না এটা আপনি কার কাছ থেকে জানছেন? এটা কার বক্তব্য? একটা রিসার্চ পেপারকে রিফিউট করতে হলে একটা সায়েন্টিফিক জার্নাল বা আর্টিকেল ব্যবহার করা যাবে না, এই থিওরি কে বলছে আপনাকে? কোন সায়েন্টিস্ট? আমি যদি মাল্টিভার্সের মাধ্যমে আপনি কোন সায়েন্টিস্টের নাম বলেন যে এই সায়েন্টিস্টের বক্তব্য যে এইভাবে রিফিউট করা যাবে না। আপনি প্রশ্ন করছেন, উত্তর তো দিতে হবে। আমি তো দিয়ে দিলাম উত্তর। কই আপনি উত্তর দিলেন? আমি তো বলে দিলাম যে এটা কে বলছে যে এভাবে রিফিউট করা যাবে না। রিফিউট করার মেথড এটা আপনি যেটা বলছেন এটা কার বক্তব্য? কোন সায়েন্টিস্ট কবে বলেছেন? একটা নো আপনি নাম বলেন। কোন সায়েন্টিস্ট বলছে যে রিসার্চ পেপারকে রিফিউট করতে হলে সায়েন্টিফিক জার্নাল ব্যবহার করা যাবে না? কে বলছে এটা? শন ক্যারল কবে বলছেন এটা? মানে রেফারেন্সটা বলেন। শন ক্যারল ডিবেটে বলছে যে আপনি ডিবেটে বলছে। শন ক্যারল ডিবেটে বলছে, এটা তার মানে আপনি কোনো কনক্রিট কোনো এভিডেন্স দেখাতে পারলেন না। বিতর্কের সময় একজনকে মুখের উপর উনি এটা বলছেন। আমি যদি এই মুহূর্তে গুগল করি তাহলে আমি আপনাকে 5 মিনিটের মধ্যে রেফারেন্স দিয়ে দিতে পারবো, কিন্তু এই মুহূর্তে গুগল করা দেখেন রনিন, আমি তো আপনাকে সন্দেহ করছি না যে আপনি মিথ্যা বলছেন। আমি বলছি বিতর্কের সময় উনি এটা একজনকে বিতর্কের মুহূর্তে মৌখিকভাবে বলছেন, এটাকে কোনো ডকুমেন্ট? হ্যাঁ, আমি আপনাকে এবার আর্টিকেল একটা দেই, সেটা হলো যে 2018 এর আর্টিকেল, যেটা হলো আপনি অবশ্যই ভ্যালিড দিবেন, ভ্যালিড ধরবেন যে আপনি 2015 এর। এখন আপনি আবার আর্টিকেলকে ভ্যালিড ডকুমেন্ট হিসেবে মেনে নিচ্ছেন। থ্যাংক ইউ। আপনি আর্টিকেল দিবেন, এইজন্য দিলাম আমি আর্টিকেল। আর্টিকেল না নিলে তাহলে আমরা এখন একমত যে আর্টিকেলকে ভ্যালিড ডকুমেন্ট হিসেবে ধরা যায়। ওকে, থ্যাংক ইউ। রিসার্চ পেপারে বলছে না। না ডেফিনেটলি। দেখেন ওই ব্যাপারে আপনার সাথে আমার কোনো দ্বিমত নাই। রিসার্চ পেপার অবশ্যই একটা ভ্যালিড ডকুমেন্ট। না রিসার্চ পেপার ডেফিনেটলি ভ্যালিড ডকুমেন্ট, অবশ্যই মানে রিসার্চ পেপারের গুরুত্ব আছে। এটা তো আমি এটা অস্বীকার করলে তো হবে না। এটা আপনার সাথে আমি ডেফিনেটলি একমত। থ্যাংক ইউ। তাহলে আমি আপনাদের একটু দুজনকে থামাচ্ছি।
রনিন দাস এবং হচ্ছে মারুফ ভাই দুজনকে থামাচ্ছি। 2 মিনিটের কথা বলে অলরেডি, যেহেতু আপনাদের আলোচনাটা সরি ভাইয়া। দাঁড়াচ্ছিল না, যার কারণে আমিও বাধা দিচ্ছিলাম না, চাচ্ছিলাম যে আরো কিছুক্ষণ চলুক, এবং দর্শকরা দেখলাম যে একজন বলছে যে আরো কিছুক্ষণ চলুক, কারণ 5 মিনিট, মোটামুটি 5 মিনিট পার হয়ে গেছে, ওভার হয়ে গেছে। তো এখন মূল বিষয়টা হচ্ছে যে আমি মুলহিত ভাইয়ের একটু দৃষ্টি আকর্ষণ করব, যদি দর্শকদের কাছ থেকে কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আপনি এই মুহূর্তে করতে পারেন, আর যদি না হয় তাহলে আমরা সরাসরি রনিন ভাইকে 2 মিনিট সময় দিব কনক্লুশন টানার জন্য, আর মারুফ ভাইকে 2 মিনিট সময় দিব কনক্লুশন টানার জন্য। তারপর আমরা হচ্ছে লাইভটি কমপ্লিট করে দিব। তো মুহিত ভাই, আপনার কাছে কোনো কোশ্চেন আছে দর্শকদের কাছ থেকে, দুজনের পক্ষ থেকে? যেগুলো কোশ্চেন আছে আপনারা দেখেন যে কোশ্চেন গুলো খুব সুন্দর করে স্ক্রিনে দেখানো হচ্ছে। আচ্ছা, এখানে একটি কোশ্চেন দেখানো, যে কোশ্চেনগুলো একটু রাখবেন। এখানে একটি কোশ্চেন দেখানো হয়েছে যে ইনফিনিটি অস্তিত্ব নেই, তাহলে আল্লাহ কি ফিনিট? এখানে ইনফিনিটির অস্তিত্ব নাই, যে ক্যালকুলাসে ধরে না হয় ইনফিনিটি আছে, ওই কনটেক্সটে আমি বলেছিলাম ইনফিনিটি প্রমাণিত না, সেটা হচ্ছে উইদিন দ্য ইউনিভার্স ইন দিস কনটেক্সট। আর আমি কিন্তু বলেই দিচ্ছি যে স্রষ্টা ইজ আউটসাইড দ্য ইউনিভার্স, সেখানে টাইম অ্যান্ড স্পেসের উনি বাইরে। এখানে যিনি কোশ্চেন করছেন উনি বোধহয় আমার কথা বোঝেন নাই, এটাই আমার উত্তর। ধন্যবাদ মারুফ ভাই, আপনার সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। তো রনিন ভাইয়ের পক্ষে কোনো কোশ্চেন আছে কিনা? না। আচ্ছা, এখানে আরেকজন কোশ্চেন করেছেন, গর্জি এডিশন। প্রশ্ন হচ্ছে, আল্লাহ কি পৃথিবী সৃষ্টি করেছেন? যদি তিনি তা করে থাকেন, কোন স্থানে বসে তৈরি করেছেন? স্থানটির নাম কি? আল্লাহ শনিবার, রবিবার এসব নাম কেমনে জানলো? সে অন্য কোন গ্রহ, উপগ্রহের নামগুলো কেন ধর্মে জানাননি? মারুফ ভাই যদি পারেন সংক্ষিপ্তভাবে উত্তর দিবেন প্লিজ। ধন্যবাদ মডারেটর এমডি ভাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকেও কোশ্চেন করার জন্য। মারুফ ভাই, আপনি যদি কিছু উত্তর দিতেন। একটা কোশ্চেন যদি 1 লাইনের হয় সেটার উত্তর হতে পারে 5-6 লাইনের। একটা কোশ্চেন যদি 10-12 লাইনের হয় তাহলে আমাকে অন্তত 25-30 লাইন, অর্থাৎ যদি 10 মিনিট সময় দেন উত্তর দিব। এখানে কিন্তু কোশ্চেন দাতা বলেই দিয়েছে যদি সংক্ষিপ্ত আকারে উত্তর দিবেন, ঠিক আছে? না, সম্ভব না, কারণ কোশ্চেন অনেক বড়। আল্লাহ কি পৃথিবী সৃষ্টি করেছেন? হ্যাঁ, উনি সৃষ্টি করেছেন। যদি তিনি তা করে থাকেন, কোন স্থানে বসে সৃষ্টি করেছেন? হ্যাঁ, উনি আরশের উপরে সমন্বিত ছিলেন, সেখান থেকে সৃষ্টি করেছেন। স্থানটির নাম কি? আমি বললাম আরশের উপরে। আল্লাহ শনি রবিবার এসব নাম কিভাবে জানলেন? উনার নলেজ হচ্ছে আনলিমিটেড, ইলমুল গায়ব উনার আছে, সবকিছু উনি জানেন। তাই উনি নিজে যেহেতু সৃষ্টি করছেন, টাইম জামান যেটা আরবিতে, উনি জানেন। সে অন্যান্য গ্রহ উপগ্রহের নামগুলো কোন ধর্মে, কেন ধর্মে জানাননি, ওইগুলো জানাতে গেলে পৃথিবীর সমস্ত জায়গায় কিতাব দ্বারা পরিপূর্ণ হয়ে যেত, আপনি আর আমি বসে ভাত খেতে পারতাম না। মারুফ ভাই যদি পারেন সংক্ষিপ্ত আকারে উত্তর দিবেন প্লিজ। উত্তর হয়ে গেছে, থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। এই জন্য সংক্ষিপ্ত আকারে উত্তর দিলে সুবিধা হচ্ছে কি, মানে কেউ আপনাকে কাউন্টার করবে না, জাস্ট আপনার উত্তরটা আপনার মতো করে দিয়ে দিন। শাওন গুপ্ত নামে আরেকজন ভাই প্রশ্ন করেছেন মারুফ ভাইয়ের কাছে। আচ্ছা, মারুফ ভাইয়ের কাছে এতগুলা কোশ্চেন হলে আনফেয়ার হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, কোশ্চেনটা হচ্ছে মারুফ ভাইয়ের কাছে প্রশ্ন, বিগ ব্যাং এর 17টি মডেল কি কি? আচ্ছা, এটা এই মুহূর্তে এটা নিয়ে মোটামুটি অনেকগুলো কথাও হয়েছে, তো এই কোশ্চেনটা আমরা ওরকম ভাবে না নেই। সেটা হচ্ছে, যদি রনিন ভাইয়ের কাছে কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন গুলো শো করলে আমাদের জন্য একটু সুবিধা হয়, কারণ একজনকে একসাথে 3-4টা কোশ্চেন দিলে ব্যাপারটা আনফেয়ার হয়ে যাচ্ছে, মারুফ ভাই নিজেও বললেন। রনিন ভাইয়ের কাছে যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন গুলো একটু শো করার জন্য বলছি, কারণ আমি নিচে কমেন্ট গুলো দেখতে পাচ্ছি না। এখানে দর্শকদের কাছ থেকে যদি রনিন ভাইয়ের কাছে কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন গুলো ডিসপ্লেতে শো করার জন্য বলছি। আর না হলে মলিদ ভাই আপনি নিজে কোশ্চেন গুলো একটু বলে দিতে পারেন। আচ্ছা, রনিন ভাইয়ের কাছে কোনো প্রশ্ন আমরা পাচ্ছি না আপাতত। আচ্ছা, একটা প্রশ্ন মনে হয় পেয়েছি আমরা, একটু দেখি। আচ্ছা, রনিনকে প্রশ্ন, আচ্ছা, জেনারেল রিলেটিভিটি কি বলে আমাদের মহাবিশ্ব সৃষ্ট না, এটা বলে মাত্র যে মহাবিশ্বের শুরু আছে, মানে স্পেস টাইম এক্সপ্লানেশনের শুরু হয়েছে। রনিন দাস। সেকেন্ডটা রাইট। এটা বলে মাত্র মহাবিশ্বের শুরু আছে, মানে স্পেস টাইম এবং এক্সপ্লেনেশনের শুরু হয়েছে। শুধু আমরা এক্সপ্লেইন করতে পারি। এটা ফ্রন্ট কেরলও বলছিল যে আমরা বিগ ব্যাং হলো যে সবকিছু শুরু না, এটা হলো শুধু আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর শুরু, এক্সপ্লেনেশনের শুরু আর কি। ধন্যবাদ রনিন দাস আপনার
অ্যান্সার দেওয়ার জন্য। তো আর যদি কোনো কোশ্চেন থাকে তো দেখান। এখানে আরেকজন ভাই লিখেছেন, রঞ্জু ভাই, বিগ ব্যাং এর মাধ্যমে টাইম স্পেস তৈরি হলে আরশ আসলো কোথা থেকে? বিগ ব্যাং এর হুম মাধ্যমে স্পেস হুম টাইমের সৃষ্টি হলে আরশ আসলো কোথা থেকে? আচ্ছা ঠিক আছে, জি, ইন্টারেস্টিং একটা কোশ্চেন করেছেন এটা কি আমার মারুফ কোশ্চেন? ভাই। আচ্ছা, এটা হচ্ছে যে সিদরাতুল মুনতাহা নামক একটি জায়গা আছে যেটি হচ্ছে এই সৃষ্টি জগতের বর্ডার। সিদরাতুল মুনতাহার উপরে যা কিছু আছে সেটাই লস অফ ফিজিক্স এর বাইরে। সুতরাং আরশ কোত্থেকে আসলো এই কোশ্চেনটাই ইরেভেলেন্ট, কেননা সেটা সিদরাতুল মুনতাহার উপরে। ধন্যবাদ মারুফ ভাই, খুব চমৎকার উত্তর দিয়েছেন এটার জন্য। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ম্যাক্সিমাম যারা দর্শক আছেন তারা হচ্ছে যে হয়তো বা কোন পজিশন থেকে কোশ্চেন গুলো করছেন। মারুফ ভাই, আপনি হয়তো ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। আমাদের কাছে আরেকটা কোশ্চেন জি এসেছে জি জি মাইনুল ইসলাম, কারণ আপনার আপনার আমি বলেছিলাম আপনাকে, এর আগেও বলেছিলাম যে জি অবশ্যই আপনাদের ভাই ব্রাদারকে বলবেন তারা যেন অবশ্যই দেখে এবং তাদের জি আপনার পক্ষ থেকে যেন কোনো কোশ্চেন করতে পারে। মাইনুল ভাইয়ের রাইট। প্রশ্নটি হচ্ছে, আরশে বসতে হলে ফিজিক্যাল বডি লাগে। আচ্ছা, আল্লাহর কি বডি আছে? না থাকলে আসনের প্রয়োজনীয়তা কি কি? প্রয়োজনীয়তা কি? আচ্ছা, কোরআনে হচ্ছে লাইসাকা মিসলি শাই, তার মতো কোনো কিছুই নেই। আরো হচ্ছে বলাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ, এন্ড দেয়ার ইজ নাথিং লাইক হিম। সুতরাং ফিজিক্যাল বডি বলতে উনি যেটা মিন করছেন, উনার কল্পনায় যা আসছে সেটি আল্লাহর নেই। আল্লাহর যেটা শোভা পায় আল্লাহ সেরকম আছে, এটাই উত্তর। আচ্ছা, তো ধন্যবাদ আপনাকে। মোটামুটি মারুফ ভাই অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার দিয়েছেন, আর রনিন দাসের প্রতি ওরকম তেমন কোনো কোশ্চেন নাই, আমরা দেখতেও পারলাম এখানে মোটামুটি আমার মনে হয় আমরা দুজনেই টায়ার্ড, আমি আর কোশ্চেন করা রনিন হয়নি। ভাই আর হ্যাঁ, রনি। আচ্ছা যাই হোক, আমি মোটামুটি সবাই আমি যেহেতু টায়ার্ড হয়ে কিছু গেছেন। প্রশ্নের উত্তর দিছিলাম। আচ্ছা, এক সেকেন্ড এক সেকেন্ড, এখন যেহেতু আলোচনা মোটামুটি ভাবে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, মোটামুটি এখন শেষের পর্যায়ে, এখন দর্শকদের কোশ্চেন নেওয়া আমাদের শেষ হয়ে গেছে। তো রনিন ভাই, বরাবরের মতো হচ্ছে রনিন ভাই এখন কনক্লুশনের শেষ পাবেন। আপনি পাবেন হচ্ছে যে এখন যে ফ্লোর দেওয়া হবে আপনাকে 2 মিনিটের মধ্যে আপনাকে একটা কনক্লুশন দিতে হবে, এবং একই ব্যাপার মারুফ ভাইকেও দিতে হবে। তো মারুফ ভাই যেহেতু আলোচনা শুরু করেছিলেন এট ফার্স্ট, আপনি হচ্ছে যে শেষ করে দিবেন আলোচনাটি, যে আপনি 2 মিনিটে একটা কনক্লুশন দিয়ে দিবেন। দেন হচ্ছে গিয়ে রনিন দাস তার 2 মিনিটে একটা কনক্লুশন দিয়ে আলোচনাটি জি শেষ করে দিবেন। তো মারুফ ভাইয়ের কাছে চলে যাচ্ছি, 2 মিনিটের মধ্যে একটা কনক্লুশন দিবেন, এরপরে আর তার জন্য কোনো কথা না থাকে এরকম একটা কনক্লুশন দিয়ে দিবেন আলোচনা শেষ আচ্ছা করে। আচ্ছা, জি আমি আমার 2 মিনিট কথা, আমি আমি প্রায় 1 মিনিটের মধ্যে শেষ করে দিব। আচ্ছা, আমি এক না না না, মিনিটের আমি মধ্যে। মারুফ ভাইকে ফ্লোর দিয়েছি, আপনার ফ্লোরে আপনি কথা বলবেন। আচ্ছা, এখন আমি আমার মানে সমাপনী বক্তব্য দিচ্ছি। একটা অনুরোধ আমার প্রতিপক্ষ, যখন সমাপনী বক্তব্য দিবেন দয়া করে কোনো প্রশ্ন ছুড়বেন না, কারণ আমার কাছে উত্তর দেওয়ার সময় থাকবে না। দর্শকরা ভাবতে পারেন যে হেরে গেল, কিন্তু সময় থাকবে না আমার হাতে। সমাপনী বক্তব্যে আমি শুধু এতটুকুই বলবো যে রনিন ভাই যথেষ্ট জানেন সায়েন্স সম্পর্কে, এবং আমি দেখলাম যে উনি বিভিন্ন বিষয়ের ডিটেলস জানেন, এবং উপস্থাপন কিছু কিছু ক্ষেত্রে আমার ভালো লেগেছে ওনার। আর আমি দেখছি আমরা কিন্তু পৃথিবীকে দেখাতে পারছি যে আমরা মতভেদ থাকা সত্ত্বেও বন্ধুত্বপূর্ণ পরিবেশে ডিবেট করতে সক্ষম। এজন্য রনিন সাহেবকে ধন্যবাদ। আর আয়োজক যিনি আছে মডারেটর, খুবই নিরপেক্ষভাবে ডিল করেছেন, এজন্য ধন্যবাদ। আশা করি এই ধরনের ডিবেট ভবিষ্যতে আরো হবে, এবং আমরা পৃথিবীকে দেখাতে পারি যে শান্তিপূর্ণভাবে আমরা সাদিক বা বন্ধু হিসাবে আমরা ডিসকাশন করতে পারি। রনিন সাহেবকে ধন্যবাদ, আর মুজিদ সাহেবকে, যিশু সাহেবকেও চমৎকারভাবে মডারেট করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ মারুফ ভাই আপনার সমাপনী বক্তব্যের জন্য। এখন আমরা রনিন দাসের কাছে চলে যাচ্ছি আপনার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য। তো আপনি অবশ্যই সমাপনী বক্তব্য দিবেন, এরপর আমরা লাইভে শেষ করে দিব। রনিন দাস। আচ্ছা, বক্তব্য যাদের আমরা স্টেটমেন্ট এবং মারুফ ভাইকে কি একটু মিউট করা যায়? শব্দ আসছে। জি থ্যাংক ইউ। আচ্ছা, সমাপনী বক্তব্যে তেমন কিছু বলবো না। যা বক্তব্য দেওয়ার আমি প্রথমে পয়েন্ট আউট করছি, এগুলো আপনারা সার্চ করবেন, মডেলগুলো সার্চ করবেন, ইটারনাল মডেল লিখে সার্চ করবেন কি কি আছে। আমাদেরকে সায়েন্স দিয়ে কাজ করতে হবে, কারণ ফিলোসফিক্যাল কনসেনসাস মানে ফিলোসফিতে সম্মতি আছে যে সায়েন্স হলো রিয়েলিটিকে এক্সপ্লেন করার সবচেয়ে বেস্ট অপশন। সায়েন্সের বাইরে আমাদের যাওয়া সম্ভব না। আর বেশ মারুফ ভাইকে অন্তত অনেক ধন্যবাদ যে এই ধরনের আলোচনা অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা যদি আলোচনা না করি তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা জানবো কিভাবে? সাধারণত যারা বর্তমানে যারা মুমিন সমাজ আছে এই আলোচনা করতে, তারা সাধারণত সবসময় গালাগালি করে, কিন্তু মারুফ ভাই অত্যন্ত সলিড একজন লোক, উনি কোনো গালাগালি না করে আলোচনা করছেন, সেজন্য ওনাকে ধন্যবাদ। আমরা আলোচনার মাধ্যমে দেখবো যে কোনটা সত্য কোনটা মিথ্যা। তো আমি বেশি কিছু বলতেছি না, আমি শুধু একটা জিনিসই বলবো যে মারুফ ভাই যে কসমোলজিস্টের কথা বলতেছেন যারা মাল্টিভার্সের সাথে মানে ডিসএগ্রি করতেছে, তো এই জায়গায় আমি যদি মারুফ ভাইয়ের পয়েন্টটা মেনেও নেই,
তারাও কিন্তু কসমোলজিস্ট, এই পয়েন্টটা মাথায় রেখেন, তারাও কিন্তু কসমোলজিস্ট। এবং আপনি যদি এই লাইনটা লিখে সার্চ করেন, হোয়াই আর অলমোস্ট এভরি কসমোলজিস্ট আর এথিস্ট লিখে সার্চ করলে আপনি একটা আর্টিকেলই পাবেন যেটার মাধ্যমে প্রমাণ হয় যে বেশিরভাগ কসমোলজিস্ট হলো নাস্তিক, এথিস্ট। বেশিরভাগ কসমোলজিস্ট, বেশিরভাগ ফিলোসফারও নাস্তিক 72%, বেশিরভাগ মারুবা কিন্তু কসমোলজিস্টদের করছে, রেফারেন্স শো করছে যে আমার এগেইনস্টে যাচ্ছে, কিন্তু বেশিরভাগ কসমোলজিস্ট নাস্তিক, তার সাথেও ডিসএগ্রি করতেছে। তাহলে আমি নাস্তিক, কসমোলজিস্টরা বেশিরভাগ নাস্তিক, তাহলে কে স্ট্রঙ্গার পজিশনে আজকে? বেশিরভাগ ফিলোসফারও নাস্তিক 72%। উনি সার্ভেকে উনি ডিসএগ্রি করতেছেন, সার্ভে মানতেছেন না, সার্ভে যে মানবে না তারে আমি কি বলবো বলেন? তবে মারুফ ভাইকে ধন্যবাদ, উনি অনেক সুন্দর আলোচনা করছেন। ভিউয়ার্স যারা ছিলেন তাদেরকেও ধন্যবাদ, আপনারা আলোচনা শুনছেন, আপনারা নিজেরাও রিসার্চ করবেন, শুধু আমাদের উপর ডিপেন্ড করবেন না যে মারুফ ভাই এটা বলছে সুতরাং এটা ট্রু, রনিন্দা সেটা বলছে সুতরাং এটা ট্রু। আপনারা নিজে সার্চ করবেন, নিজের নলেজ বাড়ানোর চেষ্টা করবেন এবং আলোচনার মাধ্যমে প্রশ্ন করবেন। কোয়েশ্চন করা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। নিজের বিলিফকে সবসময় আলটিমেট ধরে নেবেন না, অলওয়েজ রিভাইজ করবেন আপনার ডিসিশনকে এবং আপনার নলেজ গুলাকে জাস্টিফাই করার চেষ্টা করবেন সবসময়। থ্যাংক ইউ ভিউয়ার্স। আর মডারেটর সাহেব এমডি যিশু, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক নিরপেক্ষভাবে আলোচনাটা চালিয়ে যেতে আপনি সাহায্য করছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি অ্যাভেঞ্জার পেজের সাথেই সবাই যারা ভিউয়ার্স আছেন আপনারা আমাদের অ্যাভেঞ্জার পেজে লাইক দিবেন, আর আমাদের আরো ডিবেট আসতেছে, মারুফ ভাই আরো ডিবেটে অংশগ্রহণ করবেন এবং আশা করি আপনারা আমাদের অ্যাভেঞ্জার পেজে লাইক দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রনিন ভাই এবং মারুফ ভাইকে। মোটামুটি আমরা আলোচনা আজকে শেষ করে ফেলেছি। একটা বিষয় মারুফ ভাই যে বিষয়টি বললেন যে আমরা যেন পৃথিবী পারি যে আমরা বিপরীত ধর্মী কেউ, আমরা আমরা দুইজন খুব সুন্দর বন্ধুত্বপূর্ণ আচরণ করে আমরা আলোচনা উপহার দিতে পেরেছি। এবং মারুফ ভাই কথার সাথে আমি 100% একমত, কারণ আপনারা ইতিপূর্বে দেখেছেন আমরা যে সকল মুমিন ভাইদের সাথে অংশগ্রহণ করেছিলাম বা তাদের সাথে আলোচনা করতে গিয়ে ম্যাক্সিমাম আমাদেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন এবং আমাদের পরিবার তুলে অনেক ধরনের কথাবার্তা বলেছেন, অনেক বাজে একটি পরিবেশ তারা সৃষ্টি করেছেন। তারা বেশিরভাগ সময় গালাগালি করে অভ্যস্ত। তো এই যে আমরা মারুফ ভাইয়ের সাথে যে কয়েকটি লাইভ করলাম, মারুফ ভাইয়ের চরিত্রের সাথে সেই চরিত্রগুলো আকাশ পাতাল তফাৎ। এবং মারুফ ভাইয়ের চরিত্র দেখে বোঝাই যায় না যে মারুফ ভাই একজন যদি মারুফ ভাইকে মুমিন ধরে নেই তাহলে তাদেরকে মুমিন বিশ্বাস করতে খুবই কষ্ট হয়। তো আমরা দর্শকদেরকে বলবো এবং মারুফ ভাইকেও বলবো, এই মারুফ ভাইকে দেখিয়ে বলছি দর্শকদেরকে যে অ্যাকচুয়ালি দেখেন, যার মুখ থেকে ভালো ভালো কথা বের হয়, যে হচ্ছে আক্রমণে না যায়, যে হচ্ছে গালাগালির পক্ষে না যায়, যে রেফারেন্স ভিত্তিক কথা বলে, এরকম ধরনের কোনো মানুষ যদি আপনাদের ভিতরে থেকে থাকেন তাহলে আপনাদের জন্য অ্যাভেঞ্জার 2 পেজ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছে। আপনারা আসুন, যে কোনো সময় আপনাদের জন্য আমাদের দরজা খোলা আছে। আমাদের ভিতরে অনেকগুলো ডিবেটর আছেন, তারা যে কোনো সময় কথা বলতে রাজি, আমাদেরকে নক দেন। যে কোনো টপিক নিয়ে আপনারা আলোচনা করার জন্য আসেন, আমরা আপনাদেরকে ফ্লোর দিব, যথেষ্ট পরিমাণ ভালো ফ্লোর দিব, যথেষ্ট পরিমাণ সম্মান করার চেষ্টা করব। আসুন, অবশ্যই আলোচনা হবে। এই আজকের আলোচনার মোটামুটি এখানে শেষ করে দিচ্ছি। অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সটে যে কোনো ধরনের লাইভ হলে আমরা অবশ্যই অ্যাভেঞ্জার 2 পেজে পোস্ট করে দিব, সেদিকে চোখ রাখবেন। এবং আমাদের লাইভগুলো যদি, আমাদের আলোচনাগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, যদি আপনাদের মনের ভিতরে কোনো প্রশ্ন তৈরি করে দিতে পারে, তাহলে আমাদের আলোচনা আজকের জন্য সার্থক। এই বলে আমি আমার আলোচনা মূল বক্তব্য এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। শুভরাত্রি।